একটা সিনথল সাবানের সঙ্গে না মায়ের গন্ধ আমার জড়িয়ে আছে। আমাদের স্কুলকে মানে শিক্ষালয় বলা হতো, শুধু পড়াশুনো না, এক্সট্রা কারিকুলার বলে কোনো শব্দ ছিল না, সবই কো কারিকুলার। উর্মিমালা দুষ্টু কিন্তু খারাপ নয়। সংস্কৃত ভাষা প্রচারের মাধ্যম ছিল নাটক। কিরকম রেসপন্স ছিল সেই সময় সংস্কৃত? প্রচুর ভিড় হতো, মহাজাতি সদনে দোতলা ভরে যেত। আমি জলের মতো সংস্কৃত বলে নাটক করেছি। দেখতে পেলেই উনি আকুল হয়ে সংস্কৃত বলতেন, আর আমি বলতাম আগাচ্ছামি আগাচ্ছামি। জগন্নাথ হাতের লেখার প্রেমে পড়েছিল। না জানি সে কেমন। লোকে পূর্বপুরুষদের কথা বলে, পূর্ব নারীদের কথা বলে। কবিতা দিয়েও একটা অদ্ভুত অন্যরকম মানুষ ছিলেন। কবিতা দিয়েও না সংসার প্রতিপালনের জন্য চাকরি করতেন। তারপরে মীরা মাই কি জয় বলে আমার পায়ের উপরে সেই প্রণাম করা শুরু হলো। বাচ্চা সামলে নিউ আলিপুরে চাকরি করতুম, থাকতুম পাইকপাড়ায়। আসলে বোধহয় বউ পছন্দ হয়নি এটা। আমার বাবা মা কোনকালে নিজেরা বিয়ে করেছিলেন, মারা বিয়ে করেছে 42। আমি নাস্তিকও বলতে পারি নিজেকে, কিন্তু একটা সংস্কৃত মন্ত্র শুনলে আমার মনটা শান্ত হয় না তা নয়। এটা কিন্তু ভাষার গুণ। আর ডক্টর রমা চৌধুরী মানে ওর কাছে থাকা মানে ওর জীবনটাই কিন্তু একটা শিক্ষা। অক্সফোর্ডের উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, অক্সফোর্ডে। আচ্ছা, একটি মেয়ে, তুমি আমি এ ঘরে যেটা বসে আছি এটা ভারতবর্ষ নয়। সেটা রন্ধ্রে রন্ধ্রে যে পুরুষতন্ত্র, যে অন্ধকার, আমার মেয়ে না হলে না আমি জীবনটাকে এনজয় করতে পারতাম। গৌরীদি অ্যাম্বাসেডারে না প্যাপ প্যাপ করে হর্ন বাজিয়ে প্রায়, তোরা কি ভালো করেছিস, কি ভালো করেছিস। আর সেই বাংলায় আমি বাংলা জানি না, আমি পড়তে পারি না, এটা বলার মধ্যে যে লজ্জা আছে, আমি কিন্তু এর জন্য ছোটদের দায়ী করি না। আর যাদবপূর্ণ একটা বিশ্ব সাহিত্য, শুধু আমি বলবো না, একটা বিশ্বের দিকে চোখ খুলে দিয়েছিল, যে আমার তৃপ্তি মিত্রর মতো লাগে। এটা বোধহয় অ্যাবসলিউট এক্সপ্রেশন যেটা, সেটা কারুরই আলাদা হতে পারে না। যে ভাবনা তোমাকে নিভিয়ে দেয় সে ভাবনা ভেবো না। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন অন্নপূর্ণা স্ন্যাক্স। তোমাকে কি দেব উপহার? স্মৃতিটুকু সকালবেলায়, তাই নিয়ে তুমি খুশি হবে? হবে না? কি আর করি তবে? বিকেলে কেমন করে বলো, এনে দি রোদ ঝলমলো। আচ্ছা আমাকেই নাও, থরো থরো দুহাত বাড়াও, নিয়ে যাও তোমার সকালে কামরাঙা ডালিমের ডালে। তোমাকে কি দেব উপহার? স্মৃতিটুকু সকালবেলায়। কি অসাধারণ। এবং আজকে আমাদের সঙ্গে আছেন বাচিক শিল্পী উর্মিমালা বসু। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বিজয়গড়ে আমাদের ভারত মাতার মাঠে অনুষ্ঠান হতো, তো আমি তোমার গলায়, তখন আমি ছোট ছোট করে আবৃত্তি করছি, স্কুলে আসতো, তুমি বেনি মাধব তোমার বাড়ি যাব, এই কবিতাটা আমি হাঁ করে, এবং অনেক কবিতার মধ্যে হয় না যে মনে থেকে যায় কিছু কবিতা, তখন ওইগুলো শিখছি, ওইটাই হতো কবিতা। তো মানে তোমাকে আমি সেইখানে প্রথম দেখেছিলাম। তারপর তোমার মনে আছে কিনা জানি না, একটা জায়গায় তোমরা জাজ হয়ে এসেছিলে দুজনে, জগন্নাথ বাবু আর তুমি মিলে।
সেখানে আমার মাথায় হাত রেখে বলেছিলে যে তোর না হবে, তোমার হবে, তুমি না কবিতাটা নিয়ে এগিয়ে গো। হ্যাঁ, তোকে তো ভীষণ ভালোবাসতো, মানে খুব পরিচয় ছিল না, যেখানেই দেখা হতো খুব মনে হতো অনেক। তারপরে হাউমাউ খাওয়াতে গিয়ে তোমার সঙ্গে আমার প্রথম মানে সেইভাবে ভাবটা হলো, এবং আমি তো মুগ্ধ, কারণ আমাদের কাছে ওইটুকুই জগৎ, কি করতে চাই জানি না, কিন্তু হ্যাঁ কবিতা ভালো লাগে, পড়তে ভালো লাগে, তোমাদের ভালো লাগে, তোমরা আমাদের ইন্সপিরেশন। সেখান থেকে তোমাদের পাশে বসে হাউমাউ খাওয়াতে ওরমভাবে একটা আড্ডা হচ্ছে, আমার কাছে একটা নতুন জগৎ। আজকে এত ভালো লাগছে যে আবার বৈঠকে তুমি এসেছো এবং আমাদের আবার দেখা হলো অনেক বছর পর, কিন্তু এরকম একটা জায়গায় এবং তোমাদের মতো লেজেন্ডদের সঙ্গে আমরা যে কথা বলতে পারছি। আমার অনেক প্রশ্ন, এবং আমার মতো যারা যারা দেখছেন তাদেরও জীবনে, বেসিক্যালি মেয়েদের, কারণ আমরা তো তোমাদের একটা যুগ, আমাদের একটা এমন একটা যুগ যেখানে আমরা খুব বুঝতে পারি না কি করব। তো তোমাদের থেকে কিছু, তোমাদের জীবন নিয়ে যদি আমরা ইন্সপায়ার্ড হতে পারি, আমার মনে হয় সবার জন্য খুব ভালো হয়। তোমাকে চা তো দিয়েইছি, তুমি চা খাচ্ছ, দারুণ চাটা। আচ্ছা, তুমি ক্যাসেলটনের অটম ফ্লাশ খাচ্ছ। আচ্ছা, এবার তোমার জন্য একটু খাবার দাবার আছে, সেটা দিয়ে আমরা আড্ডাটা শুরু করি। চলে এসো। বাবা কি সুন্দর করে সাজানো। এটা হচ্ছে গাম্বেরিতি আলা নিউবার্গ সস। এই ভাতটা দেখে একটা কথা মনে পড়লো, আমার ছেলে তখন ছোট, কিচ্ছু দিতাম না, মিছি একটু চিংড়ি মাছ, একটু বিনস, মানে যেগুলো খেতে নেই কিন্তু বড়দেরই খাবার, একটু ছড়িয়ে দিত। সুন্দর ভাত, কি এক্সাইটমেন্ট! সুন্দর ভাত কপ করে খেয়ে নিত, টোপলা করতো না। আচ্ছা, এটা হচ্ছে মেক্সিকান রাইস বেসিক্যালি। চলো তাহলে আড্ডা দেওয়া শুরু করি, তুমি একটু খাবার খেও, ঠিক আছে? এবার তোমার জীবন থেকে শুরু করি, ছোটবেলা থেকে, যে কোথায় ছোটবেলা কাটিয়েছো? আমি আদ্যন্ত কলকাতা এবং মধ্য উত্তর কলকাতা যদি বলো, আমরা জানতাম ওটা উত্তর কলকাতা, কিন্তু পরে ম্যাপে দেখেছি ওটা মধ্য কলকাতা। মানে কোন দিকটা? আমহার স্ট্রিটে বড় হয়েছি। আচ্ছা, আমহার স্ট্রিটের নাম এখন হচ্ছে রাজা রামমোহন সরণি। তারও আগে খুব যে আসল একদম ছোটবেলাটা আমরা আমহার স্ট্রিটের লাগোয়া একটা জায়গায় থাকতাম, সেটার নাম হচ্ছে কেশবচন্দ্র স্ট্রিট। আচ্ছা আচ্ছা, সেখানে একটা গলির মধ্যে আমাদের বাড়ি ছিল। আমার বাবা খুব ধপধপে ফর্সা ছিলেন, গালগুলো একদম গোলাপি, কি কারণে জানি না। তখন ইংরেজ তো ভারত ছেড়ে গেছে, তাহলে আমাদের বাড়ির নাম ছিল সাহেববাবুর বাড়ি। আচ্ছা, সেখানে আমরা 3 ভাই বোন, বাবা মা থাকতুম, এবং এটা খুব, আমার মাকে সবাই একটু সমীহ করত, কিন্তু মার একটা অদ্ভুত ব্যাপার ছিল, যেটা মা হয়তো রান্না করছেন, বারান্দারই 3 তলার বারান্দার একটা কোণে রান্নাঘর ছিল। তা সমস্ত রান্না শেষ হয়েছে, হঠাৎ ছোট ক্যাম্বিসের বলটা এসে ভাতের হাঁড়িতে পড়লো, এবং বেলা তখন 2টো। তখন খুব স্বাভাবিকভাবেই মার খুব প্রসন্নতা আশা করা যায় না, কিন্তু মা বলটা দিতেনও, তাদের ফেরত দিতেন, এরম বলতেন না বলটা দেবো না, আবার ছোটরা করে ফেলেছি কি করা যাবে বলে আবার ভাতটাও বসাতেন। মানে একটু ম্যান ইন ব্ল্যাক যাকে আমরা বলি, দেখলে মনে হতো যে মাকে জড়িয়ে ধরলে মা বলতো কি এই আদিক্ষেতা করো না, কিন্তু যখন ঘুমোতুম সকালবেলা দেখতুম যে মা ফ্যানের রেগুলেটরটা একটু কমিয়ে গায়ে চাপা দিয়ে আর চোখে মুখে একটু হাত বুলিয়ে দিয়ে যেত। আমার ভয়ানক ইচ্ছে করতো মার হাতটা চেপে ধরে বলি এবার, কিন্তু ওই এবারটা বললে তো আদরটা মিস হবে, তাই বলতুম না। আর একটা সিনথল সাবানের সঙ্গে না মায়ের গন্ধ আমার জড়িয়ে আছে। তখনও সিনথল সাবান ছিল? মা স্নান করতেন, করে বেরিয়ে আমার ঘরটা স্নানের ঘরের পাশে, ওই ছোট্ট আদরটুকু পেত। তা এখনও আমি সিনথলটা নিজেও ব্যবহার করি মার গন্ধটা পাবো বলে। এই গন্ধগুলো তো হারায় না, বা আমরা হারাতে চাই না। না, একদমই না। হ্যাঁ, কাজে আমার ছোটবেলা ভীষণ আদরের ছোটবেলা, এবং এটা আমার বলতে খুব ভালো লাগে। আমি 2 দাদার পরে জন্মেছিলাম। তুমি ছোট? না, আমার পরে একটা বোন আছে, সে বোন আরও অনেক ছোট, আমরা 4 ভাই বোন। আচ্ছা। তা 2 দাদার পরে আমি যখন জন্মাই, আমি বাড়িতে হয়েছিল, হসপিটালে না, মামার বাড়িতে হয়েছিল। তা মামার বাড়িতে একটা বড় দালান ছিল,
মানে মার যখন কষ্ট হচ্ছে শোনা যাচ্ছে, তখন বাবাই নাকি ওই বারান্দাটা ধরে সমানে পায়চারি করছিলেন। তা আমার দিদিমা অনেকবার বললেন, বসো বসো, তুমি ওরম করছো কেন? তা দিদিমাকে নাকি বলেছিলেন, না না আমার এখন বসতে পারছি না, আমার মা আসছে, আমার মা আসছে, গলা অবধি আমার মা। কাজে একটা মেয়ে কন্যা সন্তান আমি কিন্তু এতটাই আদৃত, এবং আমার স্মৃতিতে সেই আদরগুলোই থেকে গেছে। প্রথম যে পা টানাটানি, লেগ পুলিং, ছোটো করা, র্যাগিং, এগুলো আমার ছোটোবেলায় কখনো ছিল না। সেগুলো পরবর্তী জীবনে একদম পাইনি তা নয়, এখন একটা জায়গায় পৌঁছে গিয়ে সেগুলো উপেক্ষা করতেও শিখেছি, এবং সেগুলো কিন্তু আমাকে শিখিয়েছে যে আমি আমার পরের জেনারেশনের সঙ্গে কেমন ব্যবহার করব, সেগুলো কিন্তু আমাকে শিখিয়েছে। তো পড়াশোনা তোমার পড়াশুনো ব্রাহ্ম বালিকা শিক্ষালয়, আচ্ছা, আমি ওটাও তো আরেকটা ভীষণ হ্যাঁ একটা পুরো প্রতিষ্ঠান, এবং আমাদের স্কুলকে মানে শিক্ষালয় বলা হতো, শুধু পড়াশুনো না, এক্সট্রা কারিকুলার বলে কোনো শব্দ ছিল না, সবই কো কারিকুলার। আচ্ছা, তার মধ্যে খেলাধুলো ছিল, আঁকা ছিল, গান ছিল, বাজনা ছিল, এমনকি পরিবেশন করা ছিল, রান্নার ক্লাস হতো। আচ্ছা, সবটাই মানে তোমাকে একটা টোটাল মানুষ তৈরি করার ছিল, সবকিছু যেগুলো শিখতে হয়। হ্যাঁ। কিন্তু ওটা বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যালয় ছিল। মন্টেসরিতে আমরা ছেলেদের সঙ্গে পড়েছি। আচ্ছা, মানে অদ্ভুত মজার মজার গল্প ছিল। এখন খুব বিখ্যাত, নামটা বোধহয় নেইও, চটে যাবে, ওই ঘোষেদের একটা শরীরচর্চার কেন্দ্র আছে ওই ওখানে। তা ওদের বাড়ির একটি ছেলে সে আমাদের সঙ্গে পড়তো, এবং সে একটু গালমন্দ শিখেছিল কোথাও থেকে। তা সে টিফিন টাইমে আমাদের কিছু গালমন্দ যদি করতোই, সেটা খুবই সামান্য সকাল লকার বলতে শিখেছিল সে, এবং আমরা ইনএভিটেবলি গিয়ে সেটা টিচারকে নালিশ করতাম, এবং শাস্তি কী ছিল জানো? তুমি খারাপ কথা বলেছো, যাও বাইরে থেকে মুখ ধুয়ে এসো। নীতি শিক্ষার টাইপটা এরকম ছিল। আর আমাদের স্কুলের একটা মটো ছিল, শ্রদ্ধয়া তপসা শিবয়া। আমাদের গানের স্কুল সংটার মধ্যেও সেটা আছে। তা এটা না হলে তো জীবনটা চলে না। শ্রদ্ধাটাও পারস্পরিক, সেবাও সেই অর্থে তাই, এবং তাকেই আমি সেবা করি যাকে আমি সেই জায়গাটাতে তপস্যা বলো বা যাকে সেই সম্মানটা দিই। মানে লিটারাল মানে তো হয় না এ কথাগুলো, কিন্তু এই সব ব্যাপারগুলো ছিল। কখন উঠে দাঁড়াতে হবে, কখন বসবো, মানে একজন বড় মানুষের সঙ্গে দেখা করতে গেছি, তিনি বললেন বসো, আমি তড়াং করে বসে পড়লাম। আমরা আবার শিখেছিলাম তিনি তো বসো বলবেনই, তিনি যখন বসবেন আমিও তখন বসবো। এইসব ছোট ছোট এগুলো শেখানো হতো। হ্যাঁ, নিজের নাম, আমার হাতের লেখার খুব সুনাম ছিল। তা প্রত্যেকবারই আমাদের ডাক পড়তো, আমার ডাক পড়তো যে আমাদের স্কুলে না এরকম এর চেয়ে একটু ছোটো ডেস্ক ছিল কাঠের, আর যদি আমি 9-এ পড়ি আমার পাশে একটি 8-এর মেয়ে বসবে অথবা 7 বসবে। তা এবং আমার সিটটা আমার ক্লাসরুমে নাও পড়তে পারে, তা আমাদের লেবেল তৈরি করতে হতো, সেই লেবেলে নাম লেখার দায়িত্ব আমায় দেয়া হতো। তা একবার ওরকম বলেছেন যে সব কটা নাম লিখে নিয়ে আয়। তা আমি নিজের নামটি বড় বড় করে উর্মিমালা চট্টোপাধ্যায় লিখেছি, তারপরে বন্ধুদের নাম লিখেছি। আমাদের টিচার বলেছেন, মনে আছে, এটা কি, নিজের নামটা সবসময় শেষে লিখতে হয়। এটা কিন্তু এখনও থেকে গেছে, এটা খুব স্বাভাবিক এতে আসে। তখন আমি ক্লাস 8-9-এ পড়ি, হ্যাঁ, খুব নিজের নামটা বড় বড় করে লিখে দিলাম, কিন্তু এখন আর সে ভুলটা তারপর থেকে হয়নি। আমাদের কখনো তার ফলে না এই শিক্ষাগুলোকে নীতিজ্ঞান মনে হয়নি। নীতি মনে হলেই তো মনে হয় দূর মানবো কেন। তারপরে আরেকটাও শুনতাম, আমি খুব দুষ্টু ছিল। উর্মিমালা দুষ্টু কিন্তু খারাপ নয়। এই দুষ্টু আর খারাপের ডিস্টিংশনটা, দুষ্টু মানে তুমি হাতে পায়ে দুষ্টু, তুমি ক্লাস থেকে হঠাৎ না বলে বেরিয়ে গেলে, তারপরে বন্ধুদের মোটিভেট করলে এই সব বদমাইশি কর, কিন্তু এ নয় যে আমি কারোর থেকে জিনিস নিয়ে নিচ্ছি না বলে। মানে অদ্ভুত সমস্ত ভাগ ছিল, মানে কাউকে কষ্ট দিচ্ছে না না না, ভদ্রভাবে কথা বলা। আমার মাও যেহেতু আমাদের স্কুলের মেয়ে, সেই জন্য সেটা আমার বাড়িতেও চারিয়েছিল। মাও তো ওখানে পড়েছেন, অটোমেটিক্যালি আমাদের 31 জানুয়ারি স্কুলের রিইউনিয়ন হতো,
মাকে সেদিন বলতাম একদম কিছু বলবে না, আজকে তুমি আমার দিদি মানো। স্কুল তো দিদি তো বটেই। হ্যাঁ। এই তারপরে কলেজ কোথায়? কলেজ স্কটিশ চার্চ কলেজ। কি নিয়ে পড়েছো? আমি ইংলিশ নিয়ে পড়েছি। কলেজটা না একটু মধ্যযুগ আমার জীবনে। আচ্ছা। বন্ধু বান্ধব ওখানে পেয়েছি, নিজের বন্ধু বান্ধবও ছিল। সেখানে গিয়ে না আমাদের স্কুলটা যে কত ডিস্টিংক্টলি ডিফারেন্ট সেটা ফিল করেছি। সব বন্ধু বান্ধব বা সব অভিজ্ঞতা খুব সুখদায়ক হয়নি। তার ফলে আমার আজকে তখন মনে হয়নি, আজকে তাকিয়ে দেখলে মনে হয় একটু সময় নষ্ট ওই 3টে বছর। তাই এটা একটু মনে হয় মানে এই যে স্বাধীনতাহীনতা, তুমি আমার মতো করে চলবে, আমার মতো করে বলবে, এগুলো তো ভেতর থেকে মানতে পারিনি কখনো। আমি অনেকের মধ্যে থেকে কিন্তু নিজের মতো করে চলেছি। আমি যৌথ পরিবারের স্ত্রী, মানে বউ। আমি বিয়ের আগের পরিবেশ আর এটা অনেক পরে। সেখানেও অনেক নিয়ম নীতি শাসন নাশন ছিল। আমি ততটাই মেনে চলেছি, কাউকে অসম্মান না করে, যতটা আমার মানতে ইচ্ছে করেছে, যতটা অবধি পারা গেছে। মানে যেখানে আমার মতে মেলেনি আমি প্রতিবাদ করিনি, ঝগড়া করিনি কাজটা। দুবার না করলেই তো লোককে বুঝে যায় যে মাসটা মেঘবে না। সেটাই, নিজের জায়গায় থাকাটা ওইটা খুব দরকার ছিল। কিন্তু ওই সময়টা না আমি অন্যের ইচ্ছাধীন হয়েছিলাম, ইচ্ছে করি একটা ভুল প্রেম করেছিলাম ওই সময় কলেজ লাইফে। আচ্ছা। এখন সেটাকে আমার ভুল প্রেম বলতে কোনো অসুবিধা হয়। আচ্ছা। তার ফলে একটা সময় যায় না, তখন ভীষণ ভালো লাগে, ও যা বলছে শুনি, একদম সব ভালো লাগে, সব ভালো লাগে সেই একটা। কিন্তু সেটা পরবর্তীকালে আমার মনে হয়েছে ওটা আমার সময় নষ্ট ইন এভরি সেন্স। মানে আমার কোনো বার হয়নি, প্রোগ্রেস হয়নি, গ্রোথ নেই। তারপরে জগন্নাথদার সাথে কবে আলাপ হলো? জগন্নাথের সঙ্গে অনেক পরে আলাপ, রেডিওতে আলাপ হলো। তাহলে তোমার তাহলে ইয়ে শুরু হলো মানে তারপরে ইউনিভার্সিটি ডেজ যাদবপুর। আচ্ছা। হ্যাঁ, যাদবপুরেও মানে এখন যখন তখন কি পাশাপাশি শ্রুতি নাটক আবৃত্তি? না 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 শুরু হয়নি। আমি স্কুলে যতদিন ছিলাম আমাকে বাদ দিয়ে কোনো স্কুল প্রোগ্রাম হয়নি। আচ্ছা। সে একদম মন্টেসরি থেকে। আচ্ছা। কি করতে স্কুলে? স্কুলে নাটক করতুম, গান গাইতুম। তারপরে সেই প্রথম এটা মনে আছে আমার, সেটা আমার খুব গর্বও আছে। তখন আমার এই বছর 3 বয়স, মন্টেসরিতে পড়ি। অনুষ্ঠানটার নামই হচ্ছিল উর্মিমালা। তাই? হ্যাঁ, সিনিয়ররা দক্ষিণ হাওয়া জাগো জাগো ওই গানটা গেয়ে নেচে আসছে, আর আমরা ঢেউ হয়েছিলাম, পুটুস পুটুস করে লাফাতুম সাদা ওই জামা পরে। তো সেটার নাম যে উর্মিমালা, সেটা মানে আমার একটা ভয়ঙ্কর গর্ব, ভালো লেগেছে। সেই আমার প্রথম স্টেজ। তারপর থেকে আমি স্কুলে তো সবই করেছি, তাছাড়া ডক্টর রমা চৌধুরী, তোমরা নাম শুনেছো কিনা জানি না, লেডি ব্রেবন কলেজের প্রিন্সিপাল ছিলেন, পরে উনি রবীন্দ্রভারতী ভাইস চ্যান্সেলরও হয়েছিলেন। তা ওর সঙ্গে আমার একটা ফেজ কেটেছে। উনিও এক্স ব্রাহ্মগার্লস, আমার মায়ের ছোট্টবেলার বন্ধু। উনি যে আমার রক্তের সম্পর্কের মাসি নন, সে কথাটা আমি জেনেছিলাম অনেক পরে। আচ্ছা। মানে রমা মাসি মানে আমাদের নিজেরই মায়ের বোন এরকম। তা ওর একটা প্রাচ্যবাণী বলে ইনস্টিটিউশন ছিল, ওরা চেয়েছিলেন হাজব্যান্ড ওয়াইফ, যতীন্দ্রমল চৌধুরী ওর হাজব্যান্ড, উনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন, যে সংস্কৃতটাকে রাষ্ট্রভাষা করবেন, হিন্দি নয়। তার ফলে একটা সংস্কৃত ভাষা প্রচারের ব্যাপার ছিল, প্রচারের মাধ্যম ছিল নাটক। এবং আমি জলের মতো সংস্কৃত বলে নাটক করেছি, কালিদাসও করেছি, আধুনিক নাটকও করেছি, মানে। এবং তার জন্য আমার ভারতবর্ষ ভ্রমণ হয়েছে। আচ্ছা, সেই সময় কলেজে থাকাকালে। সেটা ফেজ পরে আমার মানে 72 সালে আমি বিয়ে করি, তারপর থেকে আর আমি যেতে পারিনি। অন্যান্য অনেক কারণই ছিল। আমার চাকরি করতাম তখন দূরদর্শন। আমি কোনোদিন রেডিওতে চাকরি বা দূরদর্শনে চাকরি করিনি, ওটা জগন্নাথের ডিপার্টমেন্ট। আমি আর্টিস্ট হিসেবে গেছি, এবং জগন্নাথকে চেনার অনেক আগে আমি সংস্কৃত নাটক করতে রেডিওতে গেছি। আচ্ছা। কেমন তারপরে ধরো যুববাণী, জগন্নাথের সঙ্গে আমার আলাপ হচ্ছে যুববাণী বলে একটা নতুন উইং বলা যেতে পারে হলো তখন আকাশবাণীতে। এবং সেটাতে ওই আমরা যারা আর কি তখন ইউথ, তারা তাদের মতো করে কথা বলতে পারতো, মানে আমরা আমাদের কথা বলবো। আচ্ছা, সেটা কোন সাল? 72? হ্যাঁ, 72। এই 70-71 হলো। আমি ওখানে গেলাম 72-এ।
জগন্নাথ ওখানে তখন চাকরি করে, ও বোধহয় প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ছিল। তা ও চিঠির উত্তর দিত। তা আমার বরের গলা নিয়ে অনেকেই এখনও মরো, কিন্তু আমি যে গলার প্রেমে পড়েছিলাম গলার শুনে তা নয়, তা ও চিঠির উত্তর দিত। আচ্ছা। তা সেটা আমি শুনতাম। মানে আমার তখন জন্ডিস হয়েছিল, আমি বাড়ি বন্দি, বেরোতে পারি না। রেডিও তো চিরকালই আমাদের বন্ধু, আমাদের সময় তো অন্য কোনো এন্টারটেনমেন্ট ছিল না। তো সেই যুববাণী শুনতাম, ও চিঠির উত্তর দিত এবং আমি তাতে লিখেছিলাম যে আমি অডিশন ফর্ম কীভাবে জোগাড় করবো বুঝতে পারছি না। তা আমার সেই না বুঝতে পারাটাকে ত্বরান্বিত করার জন্য হি কেম টু আ প্লেস, আমাদের বাড়ি এসেছিল। এবং ওর ভাই আর ওর এক বন্ধু, তারা সব তখন রেডিওতে। ওর ভাই গৌতম বসু, সে খুব নাম করা নিউজ রিডার ছিল, কিন্তু সে মাত্র 30 বছর বয়সে বাস অ্যাক্সিডেন্টে চলে যায়। তা ওরা 3 জন এসেছিল যে আমাকে ওইটা পৌঁছে দেয়, ওদের একটা আশু কর্তব্য। আচ্ছা। এবং এই ইন্টারেস্টের কারণ হচ্ছে আমি কালো কালিতে চিঠি লিখতাম, হাতের লেখা ভালো এবং একটা বানানো ভুল থাকতো না। আচ্ছা, এইটার জন্য ইংরেজি স্টুডেন্ট, বাংলায় চিঠি, সংস্কৃততে নাটক, মানে এইটা ছাড়া মানে স্প্যানটা সত্যি তুমি বললে বলে আমার মনে সেটাই তো ভাবছি। এবং হাতের লেখা সুন্দর। হি অলরেডি কেম টু আ প্লেস যে তাকে না জানি সে প্রথমে কেমন, তারা জগন্নাথ হাতের লেখার প্রেমে পড়েছিল, না জানি সে কেমন। আর আমার হচ্ছে কি তখন তো একটা গুরুজন অধ্যুষিত জীবন, জন্ডিস হয়েছে, বাবা মা আর যারা দেখতে আসে হয় মামার বাড়ির থেকে, নইলে বাবার বন্ধুরা, মানে আর সমবয়সী ধরো 2 দাদারা। কত বয়স? 23, 21, 23 ওই রকম, হ্যাঁ 23 তখন আমার বয়স। তা তখন ওইরকম একটা সমান বয়সের একটা কোম্পানির একটা আলাদা মজা আছে না, একদম। ধপাস হলাম। যাকে এরকম ভাবে কেউ এসে চিঠির উত্তর দিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে যে এখানে তুমি পাবে। তারপর তো ওখানে আমি রেগুলার যুববাণীতে অনুষ্ঠান করেছি। তখন কবিতা সিংহ ছিলেন, ওই আরেকজন মহিলা, তোমরা মিস করেছো। আচ্ছা। যেমন কলম ব্যক্তিগত জীবনে তেমনি, এবং ওই আমাদের মতো ঘাটটা সোজা। আমরা যেটা তৈরি হয়েছে, আমাদের তো অনেক লোকে পূর্বপুরুষদের কথা বলে, পূর্ব নারীদের কথা বলে। এইটাই তো বক্তব্য যে কেন বলে না, মানে নবনীতা দেবসেন, এটা তো সবাই আমাদের পথিকৃৎ একদম। এখন কবিতা দিয়েও একটা অদ্ভুত অন্যরকম মানুষ ছিলেন। এবং আমার মনে আছে এখন কবিতা দিয়েও না সংসার প্রতিপালনের জন্য চাকরি করতেন, সরকারি চাকরি, খুব ভালো পদে ছিলেন। তা আমি যখন বিয়ে করব ঠিক করি, তখন আমাকে জগন্নাথ বলেছিল আপনি বলতো পাকামো করে, তা আপনি একটা চাকরি জোগাড় করুন, আমরা বিয়ে করব, আচ্ছা বলেছিল। when he had so many duties, ঠিকই ফ্যামিলি তো। তা তখন আমি একটা স্কুলে, বিদ্যাভারতী এতে নিউ আলিপুরে, ওখানে একটা চাকরি আমার হলো এবং তারপরে আমরা বিয়ে করলাম। সে শিক্ষিকা ছিলেন? হ্যাঁ, ইংরেজি। ওখানে তো নিচু ক্লাসেও পড়িয়েছি। আচ্ছা। তোমার ধরো কিন্ডারগার্টেন না, কিন্তু 3 অবধি একটা প্রাইমারি সেকশনেও পড়িয়েছি, একই টাইম ছিল। আর তারপরে হায়ার ক্লাসেসে পড়াতে, এইভাবে শুরু। আচ্ছা, আর সংস্কৃত নাটক নিয়ে কোথায় কোথায় গেছিলে? মোটামুটি কোথায় যাইনি, মানে মধ্যপ্রদেশ, দিল্লি কতবার। কিরকম রেসপন্স ছিল সেই সময় সংস্কৃত? প্রচুর ভিড় হতো, মহাজাতি সদনে দোতলা ভরে যেত। তাই না? টিকিট কেটে লোকে আসতো? না, টিকিট কেটে আসতো কিনা অত কথা জানি না, মানে জিজ্ঞেসও করিনি। তো একটা পণ্ডিত সমাজ ছিল। এবং এই যে নরেন দেব, তারপর ধরো সত্যেন বসু, মানে বৈজ্ঞানিক, স্বপন বুড়ো, এরা নিয়মিত আসতেন। দিল্লিতে ধরো ডক্টর রাধাকৃষ্ণন আমাদের নাটক দেখেছেন। আমার খুব ভাগ্য, আমি আনন্দময়ী মার সাহচর্য পেয়েছি, মানে নাটকের, সংস্কৃত নাটকের সূত্রে। আচ্ছা। পন্ডিচেরি গেছি, সেখানে ওই অরুভিল যখন প্রথম প্রতিষ্ঠা হলো, নাটক হলো, এবং আমি মাদারকে দেখেছি, মাদার দর্শন পেয়েছি মাদারের। আচ্ছা। মানে এইসব গল্প মানে এখন মনে হয়, কিন্তু এখন মনে হয় যারা এদের কথা জানেন না তাদের তো বলাও আমাদের একটা দায়। এটাই তো আমার মনে হয় যে হ্যাঁ, মানে তোমরা না বললে আর আমরা জানবো কি করে। সত্যি তাই। তো এরকম একটা এক্সপিরিয়েন্স বলো যে তোমার নাটক করতে গিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স, একটা খারাপ এক্সপিরিয়েন্স বলো। মজার একটা এক্সপিরিয়েন্স বলি যে আমরা জামনগর গিয়েছিলাম। আচ্ছা। জামনগর অনেক দূর আর কি,
সুরাট টুরাট কোথাও হবে, গুজরাট ওই দিকে ইন্টিরিয়ারে। তা সেখানে জামশেদজি টাটা ওখানকারই। তা একজন ভদ্রলোক ছিলেন, তার নাম জানি না, আমি নাম দিয়েছিলাম স্টেনগান। আচ্ছা আচ্ছা, ছোটো মতন মাথায়, চশমা পরা, আমার মতো নাক। আর আমাদের দেখলেই না, ওদের একটা সংস্কৃতর আমাদের সংস্কৃতির মধ্যে না একটা তফাৎ আছে। ও আমার লাগে একটু টিরিং বিরিং লাগে, টাং টুং টাং করে ওরা কথা বলে। বলতে পারো সংস্কৃত? কিছু কিছু পারি। আর আমাদের যেটা হয় তার মধ্যে না আমাদের যে একটা পেলোবাতা আছে, তা আমি দেখলাম ও সংস্কৃত বলে। আর লেখা আছে সত্যি কথাটা, যে কারা অভিনয় করে না, অল স্কলার্স। আমি তার মধ্যে পড়ি না, কিন্তু সত্যি পণ্ডিত মশাইরা অনেকে ছিলেন, স্কলার্স ইন সংস্কৃত, আনা টানা। তা উনি আমাকে বলতেন, তা আমি তখন কোথায় ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি, একদম বিচ্ছু নাম্বার 1। তা আমি ডায়লগ ছিল, মীরার একটা নাটক করতাম, তাতে ছিল अस्मिन् विशाल गृहे कुत्रापि अस्य रसिकनागर অবশ্যমেব আসতে। কথাটার মানে হচ্ছে এত বাড়ির, বড় বাড়ির মধ্যে কোথাও, মানে কৃষ্ণ রসিক নাগর, স্বামী আর কি সন্দেহ করে বলছে কোথাও না কোথাও আছে, নইলেও কাজ জন্য অতক্ষণ দরজা বন্ধ করে থাকে। তা আমি একটু বিভক্তিটা ভেবে নিলাম, নিয়ে জিজ্ঞেস করলাম, अस्मिन् विशाल गृहे कुत्रापि বয়ং শাসাব বলে দিলাম, মানে বিভক্তিটা ভেবে। ও তো আমাকে যে কি ভাবলো, কি দারুণ সংস্কৃত বলি। ও আবার টাং টাং টুং টাং করে আমাদের দোতলায় নিয়ে গেল, খুব ভালো ঘরটা দিল। তারপরে আমায় দেখতে পেলেই উনি আকুল হয়ে সংস্কৃত বলতেন, আর আমি বলতাম আগাচ্ছামি আগাচ্ছামি। এর বেশি তো জানি না। কাজে এই দুষ্টুমির কথাটা মনে আছে, যে মানুষকে কিরম করে করতে হয়। আর খারাপ এক্সপিরিয়েন্স না, আরেকটাও ভীষণ ছোট্ট ছোট্ট, একবার আমরা দ্বারকায় মীরাবাই করেছিলাম। আর আমার তখন খুব লম্বা চুল। মানে রমামাসি বলতেন যে আমি নাটকের সঙ্গে বিজ্ঞাপনও দেবো যে মীরা চুলটা নিজের। তা সন্ধেবেলায় নাটক হয়েছে সেই টেম্পলে। সকালবেলা আমি দাঁড়িয়ে দেখছি, মানে কোটি কোটি লোক ওদের ব্রজবুলি ভাষায় ওই দ্বারকার মন্দির প্রদক্ষিণ করে। আচ্ছা, এটা নাকি ডেলি রিচুয়াল। মানুষের কী করে সময় হয় আমি জানি না, কোনো কাজ নেই। হ্যাঁ, ডেলি রিচুয়াল। এবং সে মানে সকালবেলা যেমন লোকে সূর্য প্রণাম করে, ওই রকম অনেক অনেক লোক। তা আমি তো ছোট, মানে ওদের তুলনায় ছোট, কলেজে পড়লেও তো একটা ভীষণ বড় কিছু না। আমি ভেবেছি কেউ আমার বুঝতে পারবে না, আমি একটা, বা বুঝতে পারলেই বা কি, গোছের করে না এরকম করে দেখছিল। হঠাৎ সামওয়ান ডিসকভার্ড যে আমি মীরামাই। তারপরে মীরামাই কি জয় বলে আমার পায়ের উপরে সেই প্রণাম করা শুরু হলো। আমি স্ক্যান্ডালাইজড, মানে ভয়ে যে কী করবো, ঘাবড়ে শেষ। এই একটা মানে অদ্ভুত মজার ঘটনা এরকমই আছে। আর সেরকম খারাপ মিস করতে না, যখন তুমি ধরো বিয়ে হয়ে গেল আর করতে যাচ্ছ না। কিন্তু আমরা কুম্ভমেলাতেও গেছি। আচ্ছা, তখন কুম্ভমেলা এরকম হতো না? না, এই সমস্ত ছিল না, এমনি কুম্ভমেলা গেছি। আমার অভিজ্ঞতা খুব, বললে পরে আমাকে এখন কলকাতা থেকে তাড়িয়ে দেবে, অভিজ্ঞতা খুব সুখের নয়, তাই না? ওই সঙ্গমে অনেক মানুষের বর্জ্য আমি ভাসতে দেখেছি, যেটাকে খুব স্বাভাবিকভাবে গাঁদা ফুল ভেবেছিলাম, কিন্তু গাঁদা ফুল নয়। আমার আর ওই সব ওই যে সাধুরা, নগ্ন সন্ন্যাসী আমার পছন্দের, রুচিসম্মত মনে হয়নি, ভক্তিভাব কম। এটাই পুণ্যি লাভ, এটাই আমার পুণ্যি লাভ, যে লোককে বলতে পারি আমি ওখানে গেছি এই পর্যন্ত। আর কি একটা বললে, যে তোমার মনে হয় না যে তুমি না খুব মিস করিনি? কেন মিস করিনি? তখন হয়েছে কি, জগন্নাথ তখন আমার বিয়ের গায়ে ও যুববাণী থেকে রেডিও নাটকের প্রডিউসার হলো। সেই একটা তখন পথ চলাটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল, মানে সংগ্রাম, ক্রিয়েটিভ কাজের মধ্যে ছিলে বলে তোমার কখনো ক্রিয়েটিভ কাজের বাইরে থাকিনি। মানে যে সময়টা নিজে কাজ করিনি, সে সময়টা দুজনে মিলে কাজ করেছি। ধরো আমি গল্প নির্বাচন করেছি, যে কোনো গল্পই তো রেডিও নাটক হতে পারে না। যখন আমাদের ছেলে, প্রথম সন্তান আমার, প্রথম ছেলে হলো, আমি তখন মার কাছে ছিলাম। মা বলতো আমি এরকম কাপড় দেখিনি, যারা সারাদিন বাদে অফিস থেকে আসে আর ও বলে এই গল্পটা করো, এই গল্পটার মধ্যে এই পসিবিলিটি আছে, এরা প্রোডাকশন ছাড়া নিজেদের কোনো গল্প নেই, আমি এরকম কাপড় দেখিনি। মা মজা করে করে আমার মামাদের বলতেন।
কাজে ওইসবের মধ্যেই থেকেছি। তারপরে ধরো বাচ্চা সামলে নিউ আলিপুরে চাকরি করতুম, থাকতুম পাইকপাড়ায়, ওরে বাবারে, মানে একটা সংগ্রামের সময়। কিরম করে কাটিয়েছো বলো তো বাচ্চা কিন্তু নিয়ে? একটা কথা জানিস, আমার মনে হয় কোনো কিছুকে না বড় করা উচিত না। আমি তো জেনে শুনে এই জীবনটায় এসেছি, কাজে খুব স্বাভাবিক যে আমি তাকালে শেলফে টুথপেস্টটা দেখতে পাবো না, সেটা আমাকে চেনটা খুলে ব্যাগটা থেকে কিনতে হবে। এটা নিয়ে প্রথম দিন একটু শকিং লাগে যে ওমা টুথপেস্ট ফুরিয়ে গেছে, এটা তো জানি না কোনো দিন, সেগুলো জোগাড় তো মা করে রাখতেন। কেমন সেই ধাক্কাগুলো ছিল। আরও যৌথ পরিবারের কিছু নিয়মকানুনের ধাক্কা ছিল, বদলগুলো কিছু লাগেনি, কিছু কিছু র্যাগিং ছিল যেগুলো এখনো মনে। কি মেয়ে হওয়ার জন্য মানে তুমি অন্য বাড়ি থেকে না গেছো? না, আসলে বোধহয় বউ পছন্দ হয়নি, এটা হয়নি না, মানে সম্বন্ধ করে আসেনি বলে এটা হতে পারে। তোমাদের মানে এখনো আছে হয়তো। আমার বাবা মা কোন কালে নিজেরা বিয়ে করেছিলেন, এটা কাজ সেই সময় বাবা মা বোস ছিলেন, বাবা চ্যাটার্জি, আমি চ্যাটার্জি ছিলাম, বোস হয়েছি। তাহলে ভাবা যায় যে কবে, মানে তোমার মা বাবা নিশ্চয়ই 1950, মারা বিয়ে করেছে 1942-তে নিজেরা বিয়ে করেছেন। কাজেই আমি ওটাই জীবন থেকে শিখেছি যে তুমি যেটা হতে চাও, তুমি যদি সত্যি হতে চাও তুমি হতে পারবে। তুমি এত সুন্দর করে সংস্কৃতটা বললে, মানে আমাদের সময় ক্লাস 8-এ আমরা যখন সংস্কৃত পড়তাম এত মজা লাগতো, কিন্তু এখন সংস্কৃত ব্যাপারটাই, যেমন আমি যখন পড়তে গেলাম পেলাম না, উঠে গেল, এবং এখন যেন মনে হয় ভীষণ ধর্মীয় প্রভাব ওর মধ্যে পড়েছে। মানে হ্যাঁ, যা কিছু ধর্মীয় সেটাই সংস্কৃত, বিয়ের মন্ত্র সবটাই সংস্কৃত তো দেবভাষা, এটা ঘটনা। এবং কি মিষ্টি ভাষা। হ্যাঁ, এবং আমি নাস্তিকও বলতে পারি নিজেকে, সেই অর্থে আমার দেবদ্বিজে ভক্তি কম, কিন্তু এটা আমি বলতে পারবো না যে একটা সংস্কৃত মন্ত্র শুনলে আমার মনটা শান্ত হয় না, তা নয়। এটা কিন্তু ভাষার গুণ, উচ্চারণের গুণ। আমরা একবার বম্বেতে শো করতে গিয়েছিলাম, খুব কাছেই ছিলাম ওই সিদ্ধির যে মন্দিরটা ওখানে। হ্যাঁ, ওখানে যখন ভোরবেলায় আমরা ভাবলাম ঠিক আছে ফ্লাইট একটু সময় লাগবে, একবার দর্শন হয়ে যাবে বলে আমরা সবাই দূর দূর করে দৌড়ে যাচ্ছি, এবং দূর থেকে যে চাঁদটা ভেসে আসছে ওই জায়গা দিশাহারে, এবং একটা করে ঘন্টা বাজছে, সেটা তোমার মনটাকে না প্রস্তুত করে দেয়। সংস্কৃত ভাষার একটা দৈব গুণ আছে, আমি এটা স্বীকার করছি। কিন্তু আমি যাদের সঙ্গে থেকেছি, মানে ডক্টর রমা চৌধুরী বা ডক্টর যতীন্দ্রময় চৌধুরী, ওরা না ধর্ম আর প্রত্যেকের জীবনটাকে আলাদা করেছিলেন। এই অর্থে আমি বলছি যে ডক্টর রমা চৌধুরীর লেখা যে সংস্কৃত ভাষা, সেটা আমি যেটা বললাম অশ্বিন বিশালাগ্রে, তুইও বুঝতে পেরেছিস, একদম বুঝতে পেরেছি। এটা বোঝার জন্য আমার অন্য কিছু দরকার না। আমি মতিহারি জেলায় দেখেছি যে ছোট বাচ্চা, 6-7 বছরের বাচ্চা বাবা মার সঙ্গে, তাদের একটা আঞ্চলিকতা তো থাকে, সেই আঞ্চলিকতাটা সহ সংস্কৃতিতে কিন্তু কথা বলছে। আচ্ছা, এগুলো কিন্তু আমার একদম পরিষ্কার চোখে দেখা। এবং সেটা ডেফিনেটলি যে একটা অত অত লোক, মহাজাতি সদনের 2টো তলা ভরে যাওয়া, সেটা কিন্তু একটা সামান্য ঘটনা না নয়। না, একদম। তখন আমাদের কলেজ সোশ্যালে তো নির্মলেন্দু চৌধুরী আসলে, হেমন্ত মুখোপাধ্যায় আসলে ওরম দোতলা পর্যন্ত লোক জমে যেত। তখন তো বম্বের আর্টিস্টদের আনা টানার কথা ভাবতেই পারা যেত না, কিন্তু এরকম জনসমাগম আমি চোখে দেখেছি। আর ডক্টর রমা চৌধুরী মানে ওর কাছে থাকা মানে ওর জীবনটাই কিন্তু একটা শিক্ষা। আমি বলছি, উনি, আমরা শুনেছিলাম যে অক্সফোর্ডের উনি ফার্স্ট ছিলেন, অক্সফোর্ডে আচ্ছা, একটি মেয়ে সেই কালে। এবং যখন কলকাতায় উনি স্কটিশ চার্চ কলেজে পড়তেন, ওদের কাছে শুনেছি যে স্কটিশে না ছেলেমেয়েরা একসঙ্গে ক্লাসে যেত না, ছেলেরা আগে ঢুকে যেত আর মেয়েরা এক কোনায় দাঁড়িয়ে থাকতো, প্রফেসর এলে তার পেছন পেছন মেয়েরা গিয়ে বসতো, এবং ওদের কেউ কারোর নাম টাম জানতো না, রোল নাম্বার জানতো, নাম্বার 4। আচ্ছা, আমি পরে দেখেছি ডক্টর সুশীল মুখোপাধ্যায়, আমাদের স্কটিশ হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ইংলিশে, তার সঙ্গে যখন রমা মাসির দেখা হচ্ছে, পরবর্তীকালে রমা মাসিকে নাম্বার 4 বলেই অ্যাড্রেস করছে। মানে এই ধরনের কতগুলো ব্যাপার ছিল। এবং তখন নাকি অঙ্কে সবাই ফেল করেছিল একটা বছর, অনলি শি পাস আর কি। মানে তারপরের দিন উনি ক্লাসে গিয়ে বোর্ডে লেখা দেখেছিলেন, বসিয়া হেদোর ধারে ভোলা মাস্টার পাঁঠা কাটে, রমা বোস, উনি মেডেন নেম বোস, ধরেছে 2টি ঠ্যাং।
এই সমস্ত মজা কিন্তু তখনও ছিল। তো এই রেফারেন্সগুলো আমাদের বুঝতে হয়েছিল। পরে এলাহাবাদেও গিয়ে ওনার এক ব্যাচমেটের সঙ্গে দেখা হয়েছিল, এবং এই গল্পটাও খুব ইন্টারেস্টিং গল্প। আমিও সংস্কৃত নাটক করতে গেছি, ওর সঙ্গেই গেছি, ঘুরছি। তো ওই ভদ্রলোক যিনি চিফ জাস্টিস, উনি এলেন, আলাপ টালাপ হলো, ওরা স্কুলের গল্প টল্প বললো। তখন আমার জাস্ট বিয়ে পরীক্ষা শেষ হয়েছে। তা উনি বললেন যে রমা, মেয়েটিকে দাও না, আমার ছোট ছেলের পুত্রবধূ করে নিয়ে যাই। রোগা মানুষ আমার হাতটা এরকম করে ধরে, রাইট অ্যাবাউট টার্ন, MA পাস না করলে আমরা মেয়ের বিয়ে দিই না। ক্যান ইউ বিট ইট? আমি কীরকম মানুষ, ছোটোবেলায় কাদের সঙ্গে বড় হয়েছি। কাজে আজকে আমার ছাত্রীরা এখন এসে তাদের বাবার আমার উপর রেগেই যান, দেখুন এরকম বড় হয়ে যাচ্ছে, বিয়ে 24 বছর হয়ে গেল। আমি করিস না, আগে চাকরি জোগাড় কর। বাবার আমার উপর রেগে আগুন। কিন্তু তুমি ভাবো যে এখনো ভাবছি এটা এই সময়, সেই অর্থে তো খুব বদল হয়নি। তার প্রোগ্রেসিভ কি হয়েছে তোমার মনে হয়? তুমি আমি এই ঘরে যেটা বসে আছি এটা ভারতবর্ষ নয়। সেটা রন্ধ্রে রন্ধ্রে যে পুরুষতন্ত্র, যে অন্ধকার ঢুকে আছে। তুমি প্রফেশনে পেয়েছো সেটা? মানে যে প্রফেশনে না সেরকম পাইনি, কিন্তু পরিবারে তো একটু পেয়েছি। আমার বাপের বাড়িতে দেখিনি এটা। আমরা 4 ভাই বোন সমানই ছিলাম, দেখেছি এ সময় খুব। আমি এগুলো ভেঙেছি, ইন্ট্রোডিউসও করেছি। শুধু ছেলেদের জন্মদিনে পায়েস হতো, আচ্ছা আমি ইন্ট্রোডিউস করেছি যে মেয়েদেরও হবে। আচ্ছা, কেন হবে না? মেয়েরা কোথায় কম? জগন্নাথ কি বড় ছেলে ছিল? ওই বড় ছেলে। আর কলকাতার বড় ছেলে, ঘটি বাড়ি, সে নয়নমণি। আচ্ছা, সে যে কি, সে যারা জানে না তারা জানে না, তাদের কোনো দোষ নেই। তাদের বিয়ের পর রাগ হতো না যে ওরকম একটা স্বাধীন পরিবার থেকে নাকি শুধু শুনে বিষ করেছি? রাগ করে তো লাভ নেই, বরং ওই জায়গাগুলো যদি তুমি সংস্কার করতে পারো, যেখানগুলো তোমার খারাপ লাগছে করতে পারলে। তো ও পায়েস খেলে আমার তো ভালোই লাগে। ওর মা চলে গেলেন, চোখে দেখতে পেতেন না, 90-এর ওপর বয়স, তাও প্রেশারে করে ওর জন্মদিন একটা রূপোর বাটিতে করে ওকে পায়েস দিতেন। এইগুলোর যে আমি গুণের দিকটা বুঝি না বা স্নেহের দিকটা বুঝি না, আমি তো সেরম মানুষ নই। কিন্তু মেয়েদের কেন দেওয়া হবে না? মেয়েদের পায়েস আপনি না করুন, আমি করবো, দেখি না কি ক্ষতি হয়। আচ্ছা, ক্ষতি বলে ওইটা যে ইন্ট্রোডিউস করা, সেই তো নাস্তিক বললে নিজেকে। হ্যাঁ, নাস্তিকই বলবো, কারণ আমার না সেরকম দেবদ্বীজে ভক্তি নেই। আমি বড়দের সম্মান করি। সূর্য বলে একজন মানুষ আছেন বা একটা শক্তি আছে, যিনি আমাদের সবটা মানে বুদ্ধদেব বসুর একটা লাইন আছে যে আমরা প্রত্যেকেই সূর্যের সন্তান। এই কথাটা যে এত সত্যি কথা, আমি সেটা বিশ্বাস করি। সেটা একটা পিপিলিকা, একটা গাছের পাতা, একটা রাস্তার ধুলো, আমি উর্মিমালা, প্রত্যেকে আমরা সকলে সূর্যের সন্তান। সেই যে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে আমি অস্বীকার কী করে করি? কিন্তু আমার ব্যক্তি জীবনে খুব দুঃখ বা অসুবিধে হয় যখন আমি সারেন্ডার করতে পারি না কারোর কাছে। অনেকে আছে তো যে লোকনাথ বাবা আছে, আমায় ঠিক রক্ষা করবে কি, এটা আমি কাউকে দোষ দিচ্ছি না কোনো কিছু। এবং আমি সারদামণিকে খুব শ্রদ্ধা করি। তিনি অলৌকিক নন, তিনি একজন মানুষ, সেই সময়ের মানুষ, যিনি যুগান্ত ঘটিয়েছিলেন। তাকে যদি তুমি ভালোবাসার দিক দিয়ে দেখো, ওরকম প্রেমিকা হয় না। মাকে প্রেমিকা বলার মধ্যে কোনো অশ্রদ্ধা করা নেই, একদমই। মানে উনি ঠাকুরকে দেখতে পেতেন না, আরেকজন খেতে দিতেন, উনি ওই দরমার ফাঁক দিয়ে রামকৃষ্ণদেব খেতে বসেছেন দেখতেন। কোন মমত্ব, কোন প্রেম, কোন ভালোবাসা থাকলে এগুলো হয়? ওরকম স্যাক্রিফাইস, এবং সমস্তটা ছেড়ে দিচ্ছেন। এবং পরেও যখন ওর কাছে লোকে আশ্রয় খুঁজতে আসছে, উনি বলছেন ঠাকুরকে মনে মনে ডাকো, তার চেয়ে বড় আশ্রয় নেই। এগুলো তো এই যে আমরা এত সংঘাত কেন হয়? হাম কিছু সে কম নাহি, কিছু হয় না। তুমি তোমার যোগ্য জায়গাটা, যার যেটা প্রাপ্য, তাকে দিয়ে তুমি তোমার মতো হও না। কি দারুণ একটা কথা বললে। এটা ঘটনা। এবং আমি দেখেছি, এটা কাউকে ছোট না করেও বলছি, ছেলেদের না আমি যতক্ষণ মিসেস সামবাডি খুব ভালো লাগে, কিন্তু যদি তোমাকে কেউ চিহ্নিত করে, আরে তুমি অমুকের বর না, তখন এটা কোথাও লাগে এক্ষুনি। মানে যাদের সাথে কথা বলছি তাদের মধ্যে সমাধিও এসেছিলেন,
তো সোমা চক্রবর্তী বলেন আমি তো লম্বা, আমি বুকে কারোর ঠাঁই পাই না আর কি, গিয়ে ওগো বুকে তো আমাকে নিচু হতে হয়। কিন্তু আমি বললাম কেন, তারা কেন টুলে দাঁড়ায় না? বলছে ছেলেরা টুলে দাঁড়াবে, মানে কেন? এটা আমি না, এগুলো এগুলো হয়তো অশিক্ষা এক ধরনের, হয়তো অনেক 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 প্রজন্মের প্রভুত্ব করার ফল। এই প্রজন্মটা কি চেঞ্জ হবে না? মানে এখন হয়েছে, কি এখন করা ছেলেরা, এখনকার প্রজন্মকে তো বলা হয় যে ওদের নাকি কিছুই শেখেনি, অসভ্য। আই ডোন্ট এগ্রি। তো তোমার ছেলে কি তোমার মনে হয় যে? না, আমার ছেলেকে আমার মনে হয় একটু সুন্দর মানুষ। আচ্ছা, এটা মনে হয়। ছেলে নিয়ে বেশি আদিক্ষেতা করতে সে বাবার পছন্দ করবে না, কিন্তু আমার একটা জীবন তো, আমার ছেলে তো আমারই ছেলে, তাকে নিয়ে আমার কিছু ভালো কথা মনে হতেই পারে। আমি যেটুকু তাকে দেখি সে একটি সুন্দর মানুষ, এবং তার কাছে আমি অনেক শিখেছি। আমার দৃষ্টিকোণ, সে অনেক জায়গায় আমাকে খুব হেল্প করেছে পাল্টাতে। আচ্ছা। আর তো সে তো দেখেছে ছোটবেলা থেকে তোমরা ওরকমই আলোচনা করো দুজনে, মানে মা যখন বলছে, বাচ্চা কখনো বলেনি যে এই যে শুরু হলো বাড়িতে এলেই এই নাটকটা করতে হবে? না না, ও খুব মজা করতো। তখন আমাদের মেয়ে হয়নি, মেয়ে অনেক পরে হয়েছে। কত বছরের? 8 বছরের। আচ্ছা। তা ও করতো কি, বাবা মানে আমাদের বাড়িতে ওই সাইডটা খুব আমার ভাবলে মজার। ওর হয়তো 5-6 বছর বয়স, মানে আমরা দুজনে, জগন্নাথের হাতে একটা বই, আমার হাতে একটা বই, ও একটা কিছু পড়ছে, এটা একটা ঘরের ছবি। আর ও করতো কি, বাবা মা আমরা পাশাপাশি শুলেই সাইন করে এসে বলতো ভাগিদার বলে, দুজনকে শুনে ভাগিদার বলে এসে, আমি অবশ্য হয়তো আমিই বলেছি এই যে ভাগিদার এলেন, সেই কথাটাকে ওইভাবে নিয়ে করে ফেলতো। আর মেয়ে আমার অনেক পরে হয়েছে। আমার মেয়ে না হলে না আমি জীবনটাকে এনজয় করতে পারতাম, তাই না? আমার আকাঙ্ক্ষা ছিল আমার একটা মেয়ে হোক। আচ্ছা। কারণ আমাদের বাড়িতে তখন দুটো ছেলে, টিল মানে রিজু, আর ওর যে কাকার ছেলে রিত, দুজন বাবুই, দুটো ছেলে। তারপরে যখন আবার আমি কনসিভ করলাম, আমাকে আমার বন্ধুরা শ্রাবন্তীরা বলছিল, উনি তুই আবার সেই ন্যাপি পাল্টানো, আবার বোতল করা, তুই ছাড় না। তা আমি বলতাম আমার বলিস না, এটা যদি আমার মেয়ে হয়। এবং মানে আমার আকাঙ্ক্ষা ছিল আমার একটা মেয়ে। মেয়েকে নিয়ে আদিক্ষেতা করেছো বেসিক্যালি? কাউকে নিয়ে আদিক্ষেতা খুব করিনি, ওরা সময় পায়নি আদিক্ষেতা না, ওরা সাধারণভাবে বড় হয়েছে। ওদের জীবনটা যে খুব মসৃণ সবসময় হয়েছে তা না। ছেলেকে তো ছেড়েই ছিলাম, হস্টেলে বড় করেছি। ও আমাদের সঙ্গে থেকেছে মেয়ে, এখন ব্যাঙ্গালোরে থাকে। এবং ভীষণ মজা করে করে বলে, ও বলে শোনো কি, ওর 4th হাউসে কী আছে সেইটার জন্য ওর সবই ভালো, সবই, খালি ওর মা নাকি তার প্রথম সন্তানকে বেশি ভালোবাসবে, এটাও লেখা আছে। এসবকে লেকপুল করে ও। ভালো, আমার জামাইটিও টাচুড, খুব বেশ। এবার বলো যে অডিও ক্যাসেট, যে প্রথম অডিও ক্যাসেট যেটা খুব আলোড়ন তুললো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের 125তম বর্ষে রবিবার, রবীন্দ্রনাথের। আচ্ছা। ওটা টেলিভিশনে ফার্স্ট শো হয়, দূরদর্শনে, কলকাতা দূরদর্শনে। তারপরে বিমান ঘোষ তখন HMV এতে ছিলেন একটা উঁচু পোস্টে, উনি ডেকে বলেন যে তোমরা এটা একটা অডিও করো। সেটা প্রথম ক্যাসেটে বেরোয়, তারপরে চৌকো তোমার ডিস্ক হয়। এবং ওইটা আমার মনে আছে, আমি যেদিন সন্ধেবেলা ওটা হলো, দুরম রিয়াকশান পেলাম। আমি বাড়ি এসেছি, আমার এক ননদ, সে আমাকে খুব ভালোবাসে, ভীষণ ভালো সম্পর্ক, ছোট। সে আমাকে বললো, বৌদি তুমি প্লিজ আর কখনো টিভিতে কোনো, তোমাকে কী খারাপ দেখায়। তা আমি একটু নিভে গেলাম, হবে তো একটু নিভে গেলাম এরকম করে বললে। তারপরে রাত্রি 11টার সময় গৌরীদি পার্থদা আর কবি প্রণব কুমার মুখোপাধ্যায় আমাদের প্রতিবেশী ছিলেন, মানে গৌরীদি অ্যাম্বাসেডারে না প্যাপ প্যাপ করে হর্ন বাজিয়ে, প্রায় বিউগল বাজাবার মতো করে এসে নিচ থেকে, তোরা কী ভালো করেছিস, কী ভালো করেছিস, কী ভালো করেছিস। দেখো, কমপ্লিমেন্ট ফ্রম আ ফ্যান অ্যান্ড কমপ্লিমেন্ট ফ্রম আ কলিগ, সর্ব অর্থে ডিফারেন্ট। ওরা আমার বড় হলেও আমরা তো এক সময় একটা ফিল্ডেই কাজ করেছি, কলিগ বলাটা কিছু অপরাধ না একদম। কিন্তু তার কাছ থেকে স্বীকৃতি পাওয়া। তারপরের দিনই আমি একটা কোথায় বেরিয়েছিলাম, মিনি বাসে করে ফিরছি বাড়ি, হঠাৎ একটি মেয়ে এসে বলল, আপনি না কালকে ছিলেন,
হ্যাঁ আপনি, আপনার নামটা আমি দেখতে পাইনি, তাড়াতাড়ি মিলিয়ে গেছিলো, আপনি কি ভালো করেছেন, আপনার নামটা কি। কিন্তু সেটা না একটা, তারপরে প্রচুর ছেলে পুলে মানে যারা এখন কাজ করছে তাদের আমি বিভা, আর মানে মেন যে ক্যারেক্টারটা ছিল, আর জগন্নাথ অনেকেরই অভিক সেতুরের এইটার আগেও পরেও গলা দিয়েই তো একটা মানুষের সঙ্গে জানাশোনা হয়। এটা আমাদেরও ছিল, নির্মল কুমার আমাদের একদম ছিলেন। হ্যাঁ তোমরা শুনেছো, আমরা তো রেডিওটা তো পুরো চলে গেল, আমাদের পরের প্রজন্মকে তো মানে কিছু আমাদের রাগ হতো যখন বেতাল আমরা প্রথম টিভিতে দেখতাম, ওই দুটো সিংওলা একটা অদ্ভুত চেহারা, মানে তোমার কি হলো জানো, তাতে না তোমার ইমাজিনেশনের যে পৃথিবীটা ছিল সেটা একটা মাপে চলে এলো, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, ওগুলো সব মূর্তি ধরে ধরে সামনে চলে এলো। কিন্তু তুমি যুগকে তো অস্বীকার করতে পারো না, তুমি টেলিভিশনকেও তোমার স্বীকৃতি দিতে হবে, ইউটিউবেও তোমার এই রিচটা যেটা সেটাকে তোমাকে প্রথমে আমাদের সব কিছু নিয়ে, আমাদের শ্রুতি নাটক নিয়ে কম গেল হয়েছে নাকি, কিন্তু এটা পরিশ্রম লাগে না, এটা শ্রম করতে হয় না ইত্যাদি অনেক কিছু বলে। তাই এরকম বলে? হ্যাঁ, বইটইও লেখা হয়েছিল, যারা লিখেছিলেন বলেছিলেন তারাও এই কাজ করেছেন, করে অর্থ উপার্জন করেছেন। আচ্ছা, যে পরিশ্রম করতে হয়, পরিশ্রম প্রথম যে ধাক্কাটা আসে, মানে একটা যে কোনো নতুন কিছু হলে তো একটা প্রথমে ধাক্কা আসে, তারপরে লোকে সেটা বুঝতে পারে। আমাদের আরও একটা লক্ষ্য ছিল যে আমাদের এখানে সাক্ষরতার মানে তো নাম সই করতে পারা, আর তো কোনো সাক্ষরতার অর্থ নেই, যে আমার দেশের যা কিছু সম্পদ মানে সাহিত্যের, সেটার একটা প্রসার ঘটানোরও আমাদের লক্ষ্য ছিল। ধরো নরেন মিত্র কেউ নাম শোনেনি, তার একটা গল্প আমি যদি নাটকের ফর্মে, কি সমরেশ বসু, এদের সব 100 বছর হলো, ওরা এখনও পড়েন না। এই পরশু দিনও মেয়েদের 8 মার্চ আমি ক্লাসে লিখেছিলাম, অনলাইন একটা ক্লাসে লিখেছিলাম যে গো অ্যাজ ইউ লাইক, কিন্তু বিষয় মেয়ে। কত নতুন নতুন লেখা পেলুম, তার মধ্যে আশাপূর্ণা দেবীর একটি লেখা, প্রথম প্রতিশ্রুতির একটা অংশ, মানে কীরকম নিজে দেখেছেন তো, অন্যের মুখে ঝাল খাওয়া তো নয়, নিজে কষ্টের পথ দিয়ে গেছেন, দিয়ে কিন্তু উনি জেনেছেন যে কষ্টটা কি অপূর্ব করে লিখেছেন। শরৎচন্দ্রের নারীর মূল্য বলে একটি প্রবন্ধের অংশ একজন পড়ল, মানে বিধবারা হচ্ছে তারা দেবী স্বরূপা, এমন দেবী স্বরূপা যে কোনো শুভ কাজে তাদের আনা যায় না, কিন্তু পিণ্ডদানের সময় তাদের লাগে। মানে এই যে স্যাটায়ারগুলো এত ডে টু ডে, মানে আমাদের সাহিত্যের কিন্তু একটা অসীম সম্ভার আছে। সেই বাংলায়, আমি বাংলা জানি না, আমি পড়তে পারি না, এটা বলার মধ্যে যে লজ্জা আছে, সেই লজ্জা বোধটা নেই। আমি কিন্তু এর জন্য ছোটদের দায়ী করি না, কি করে তাদের হাতে তুলে না দিলে, এবং তাদের মায়েরা বেঙ্গলি বলে, তাদের যখন জিজ্ঞেস করি কিসে পড়িস, সে বলে বেঙ্গলিতে অনার্স। আমি কেন বাংলা অনার্স বলতে তোর কি সম্মানহানি হয়? এখন তারা তাদের বাড়িতে তো কেউ দেখিয়ে দেয়নি। আমার যেমন ছোটদের ক্লাসে না খুব মজা হয়। তুমি ক্লাস কখন করো? মানে বিকেলের দিকে জেনারেলি। মানে বাড়িতেও করো আবার অনলাইনও করো? বাড়িতে করি, অনলাইন করে। অনলাইনটা তো এই কোভিডের পরে চালু হলো। অনলাইন যদি তুমি ইফ ইউ কিপ অনলাইন অ্যাজ অ্যান অপশন, তাহলে কেউ অফলাইনে আসে না। তা আমার পয়েন্টই হচ্ছে ইদার অফলাইন অর অনলাইন। এখন যে টেক্সাস থেকে ক্লাস করে, অস্ট্রেলিয়া থেকে ক্লাস করে, তুমি ভাবো আমার বিকেল 6:30 মানে তার তখন 12টা রাত্রি, সে আবার পরের দিন সকালে সমস্ত পাথর ভেঙে চাকরি করতে যাবে। সে যখন ক্লাসটা করে তার কতটা ভালোবাসা আছে মাতৃভাষা তথা সাহিত্য ইত্যাদির উপর। ভাবো, এরকমও আছে, তাই এরকমও আছে। আবার আছে, আর এটাও ভাবছে না যে এটা তো তার প্রফেশনে লাগবে না, সে জাস্ট মনের আনন্দের জন্য। এই সিথি বরানগরে থাকে, আমি থাকি পাইক পাড়ায়, এইটুকু ডিস্টেন্স আসতে পারে না, এরমও আছে, তারা অনলাইন করেন। কাজে আমি যদি ওখানে অপশন রাখি তারা অনলাইনেই থাকবেন, আর আমি ধরো আমার সমস্ত কাজ বাকি রেখে তাদের জন্য প্রতীক্ষা করছি, এটা তো হতে পারে না। মানে এটা আমি একদম অ্যালাউ করি না। তো সে আমার ছোটো বাচ্চারা আসে, তাদের আমি জিজ্ঞেস করি কী রঙের ফ্রকটা পরেছিস রে? ব্লু। ব্লু কী রে? আরে বাবা ব্লু। স্কুলে বাংলার শিক্ষিকাও ইংরেজিতে কথা বলে, হ্যাঁ, এবং তারা কিন্তু নীল বলে, নইলে আমি তো বুঝি না 2 অবধি পড়েছি, কি করে জানবো ওসব রক্ত কথা। তবে আমার নিজের খুব হাসি পায়, ওই হ্যাপি পূজা বললেও
অ্যালাউড নাও ক্লাসে। আচ্ছা, ছোট্ট ছোট্ট মুখ বলে শুভ শারদোৎসব, আমি কিন্তু বলাই হ্যাঁ জান একটু সে কি শুভ পুজো বল, হ্যাপি পূজা কিরে মানে। এবং একটি মেয়ে হায়দ্রাবাদ থেকে ক্লাস করে, সেটা মিষ্টি করে বলে রোজ, তার মানে থার্সডে ওদের ক্লাস থাকে, ভীষণ মিষ্টি করে বলে শুভ সন্ধ্যা দিদা। ওইটুকু মুখে শুভ সন্ধ্যাটা শুনতে খুবই মজা লাগে। বাংলা কবিতা, তুমি বাংলা কবিতা শ্রুতি নাটক এবারে এও আমি করি। ধরো ওরম করে তো এখন কুমোরপাড়ার গরুর গাড়ি হলে বাবা মাকে বলি যে পরিষ্কার গুগল খুলে ওগুলো দেখাও। বিদ্যাসাগর কে? একজন বলেছিল, একজন সোশ্যাল রিফর্মের সঙ্গে একটি ছেলে বলেছিল, বাচ্চা। তা আমি বাবা মাকে বলেই দিই, বাড়ি ফেরবার পথে বিদ্যাসাগর কি একটু গল্প বলবেন, আর নিজে যদি না জেনে থাকো তাহলে গুগল দেখেই না হয় শিখে নিয়ে বলো বিদ্যাসাগর কে। সবসময় ডু অ্যান্ড ডোন্ট, এটা করবো না ওটা করবো না, কোন গল্পটা বাচ্চার সঙ্গে করে? এই গল্পগুলো তো তোমার একটা কিছু একটা তৈরি করে দিতে হবে। আমরা কি সব দেখেছি? কিন্তু দিদিমার গল্প সেই লাল কমলের পাশে নীল কমল জাগে, আমি আমার দূরদর্শনে তো ওইটা এখনো ভালো লাগে যেটা আসে। আমি আমার মেয়েকে ইউটিউবে দেখিয়েছি, আর ঝরঝর করে মুখস্থ বলতে পারতো। এখন ওর নানা রকম চয়েস হয়েছে, বাট তখন মানে ঝরঝর করে কবিতা। এবং এটা কিন্তু থাকবে, মা ছোটবেলা এইগুলো কেউ ভোলে না। তো তুমি এখন ইউটিউবের জন্য কিছু করছো, মানে ক্যাসেটের পর? আমাদের একটা ব্যাপার হয়েছে, আমরা প্রচুর ইউটিউবে, মানে এরকম ধরো কেউ ডেকেছে, আমাদের নিজেদের খুব একটা ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছে, কিন্তু টেকনিক্যাল কাজকর্ম জানি না। ফলে কথা টথাও হয়েছে যে করে দেবে, তাদেরও একটু উৎসাহ কম মনে হয়, কারণ অর্থ করেই তো ব্যাপারটা, টাকা পয়সা না দিলে কেনই বা কাজ করবে। সেসব কথা হওয়ার পরেও কাজটা যখন এগোয় না, তখন মনে হয় যে নিজে জানলে ভালো। হ্যাঁ, নিজে জানলে। আমি অনেক শিখেছি, জানেন, মিথ্যে কথা বললাম নি, অনেক শিখেছি, কিন্তু ওই এডিট ফেডিট আমি ওসব করতে পারবো না, পারি না, মানে জানিও না। তবে আমার খুব ইন্টারেস্ট আছে। কেউ যদি আমি বলি এই শোন না এটা পাচ্ছি না, দেখি বল না, কেউ যদি করে দেয় আমার রাগ হয়, দেখা আচ্ছা কি করে করলি, না দেখালে তো শিখবো না। মেয়েরা কিন্তু দেখে দেয়। হ্যাঁ, এটা আমি শিখেছি কিন্তু একটি মেয়ের কাছ থেকে। তখন তো ওই অর্কুট করতাম। আমার মেয়ে হায়দ্রাবাদে চাকরি করতে চলে গেল, ওর সঙ্গে যোগাযোগ রাখবো বলে। আচ্ছা, আমার ডেস্কটপে শেখা। আচ্ছা, শুনতো মন কেমন করতো, পৃথিবীটাই খালি লাগে। আর অ্যাংজাইটি তো হয় রে, কি করে ম্যানেজ করো? মানে খুব অ্যাংজাইটি হয়, তারপরে একটু ডিপেন্ড করতেও শিখতে তবে হয়। ধরো এত কাজ করার পর যখন একদম কাজ কমে যায় আস্তে আস্তে, বা সেটাই, তখন না অন্য অনেক কাজ কিন্তু আছে। আগে আমাদের এমন কোনো কলেজ সোশ্যাল নেই যেখানে আমরা যাইনি, হয় না। এবং ছোটদের সঙ্গে আমাদের একটা অদ্ভুত, ছোট মানে ইউথের সঙ্গে তারা এত মন দিয়ে আমাদের শুনেছে। এখনও রেডিওর একটা কি সানডে সাসপেন্স, দিস আর ভেরি পপুলার। আমার জগন্নাথকে নিয়ে মাঝে মাঝে খুব অবাক লাগে, মানে যখন ওর ধরো ইউথ, তখন ও সবার একদম হার্ট থ্রব ছিল। আজকেও যখন বুড়ো হলো, ও কালী কথা বলে একটা প্রাইভেট চ্যানেল থেকে করে, হেন লোক নেই যে সেটা শোনেনি। পরশু দিনের আগের দিন আমরা একটা উবারে করে একটা শুটিংয়ে যাচ্ছিলাম, ওরই শুটিং। তা মাঝে মাঝে ওর শরীর ভালো লাগে না বা বাইরে বেরোলে আমি সঙ্গে থাকলে ওর ভালো লাগে বলে আমি যাই। তা আমি যেতে যেতে ওর একটা কবিতা আমাকে একজন পাঠিয়েছে, বাড়ির বিষয় বলে, প্রণবেন্দু দাশগুপ্ত। আমি সেটা শুনছি, মানে ওটা আমি ক্লাসে করাচ্ছি, মেয়েদের বলেছিলাম যে তোমরা স্যারেরটা একবার শুনে নিও, স্যার এটা বড্ড ভালো বলেন। তা স্যারেরটা একজন পাঠিয়েছে, আমি শুনছি। যে ছেলেটি ক্যাবে চালাচ্ছে, আমি ওকে বললাম, সে হঠাৎ বলল জগন্নাথ বসুর গলা মনে হচ্ছে। আমি না স্তব্ধ। আমি বললাম তুমি জগন্নাথ বসুকে চেনো? না চিনি না, কিন্তু ওই কালী কথাটা তো শুনি সকালবেলা, গলাটা কিন্তু জগন্নাথ বসু। তা আমি বললাম তোমার গাড়িতে কে আছে জানো? কে? আমি জগন্নাথ বসু। মানে এই যে এর চেয়ে কী প্রাইজ আমি পাবো, এর চেয়ে কী স্বীকৃতি আমি পাবো। কাজে ওনার এইটা দেখেছি আমি, যে ওই একটা পপুলারিটি। আর এখন সানডে সাসপেন্সে উনি তো জটায়ু করেন। আমরা হলদিয়া টলদিয়াতে প্রোগ্রাম করতে গেছি, ছোট ছোট ক্লাস 7-8-এর ছেলেরা, কাম অন গিভ মি ইউর হ্যান্ড, জটায়ু বলে হ্যান্ডশেক করে। আমি অনেক করি, তোমার তো জীবনে কোনো দুঃখ থাকার কথা নয়। তোমার মনে হয় তোমার কষ্ট হয় যে তুমি? না না, ওসব হয় না। কারণ না, ওটা প্রথম কথা, কোনো একটা জায়গায় তো আমি বিলং করি,
তোমাদের কত বছর বিয়ে হলো? 53। মানে কি করে মেনটেন করলে? মানে আই কখনো saw এরকম- him growing up. আমরা তো আচ্ছা। একসঙ্গে we grew up together. আমাদের বয়সেরও খুব একটা আকাশ পাতাল তফাৎ নেই। আর আমি যখন কাজ করতে এসেছি তখন হিজ আ নেম, তখনই তো হিজ আ নেম। আচ্ছা আমি ওর যোগ্য হবার প্রতিজ্ঞা ছিল যে ও আমার সঙ্গে আমায় নিয়ে কাজ করে, লোকে যাতে না বলে যে গৃহশান্তি বজায় রাখার জন্য বউটাকে এনেছে। আচ্ছা কাজে এখনও যদি কোনো অনুষ্ঠানে তো এরকম হতেই পারে, আমাকে এসে বলে দিদি আজকে আপনি যা করলেন না, স্যার আজ নেই। আমি তাহলে তো অনুষ্ঠানটা খুব খারাপ হলো বাবা। না দিদি এমন কী করে হবে, দুজনে মিলে কাজ, একজন যদি কিচ্ছু না করে থাকতে পারে। আমার এসব নিয়ে সত্যি কথার সমস্যা নেই, ওকে নিয়ে তো কোনো হিংসে আমার নেই। আর এমনিতে মানে কখনো এরকম হয়েছে যে ডিসটেন্স ক্রিয়েট হয়েছে? হ্যাঁ, বহু হয়েছে, বহু হয়েছে। এত বড় জীবন, তার কত বাঁক। এমনও কখনো ভেবেছি যে ছেলেমেয়েরা খুব আড়াল, একটা ভীষণ সহায় হয়। আচ্ছা আর খুব অনেস্ট একটা কনফেশন, ভাতের জন্য কিন্তু আমার বর নয়, ও আমার ভর্তা নয়। আমি ওকে রোজ বিরিয়ানি খাওয়াতে পারি, সেটুকু উপার্জন আমি করি। কিন্তু আমার সেই উপার্জনের, সেই গ্রোথে যে আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে সেটা আমার ফ্যামিলি, দ্যাট ইজ মাই হাজব্যান্ড, আমার দুটো ছোট ছোট বাচ্চা যাদের আমি ফেলে ফেলে রেখে কাজ করতে গেছি। এমনও তো হয়েছে, আমি ধরো রাঁচিতে একটা শোয়ের আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি, তার আগের দিন দেখলাম ছেলের 5 জ্বর, রাত্রির ট্রেন। তখন কি জগন্নাথ দাস সামলাতো? না, জগন্নাথ আমি, আমার তো দুজনের অনুষ্ঠান। আচ্ছা তখন জয়েন্ট ফ্যামিলির উপকারিতা বোঝা যায়। আমার 2 ননদ ওকে বুকে করে রেখেছে, তারা ওর নিজের বোন নয়, জাতুতো বোন। আমরা একসঙ্গে থেকেছি তো, অপরাজিতা আর বিলাই, ওই যে বিলাই বলেছিল তুমি আর কখনো করো না। তাদের সব রিলেশনে না ভালো মন্দ আছে, ওরা বুড়ো না হলে, ম্যাচিওর না হলে ওটা গ্রহণ করা যায় না। এবং ওরা যে তখন ওকে ওরম, তখন তো এত হ্যান্ডফোনও নেই, মোবাইলও নেই, ল্যান্ডলাইন। আমার মনে আছে গৌতম ধারা বলে একটা স্টেশন পরে রাঁচির ঠিক আগে, মানে অসামান্য ঝর্ণা, কি নৈসর্গ। আমি যখন ওটা দিয়ে ভোরবেলা পাস করছি, আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমি ভাবছি আমার বাচ্চাটা ঠিক আছে তো। সেটা আমি জানবো কখন, ওখানে গিয়ে একটা ল্যান্ডফোন থেকে ফোন করে, তাও সেটা ট্রাঙ্কন। কষ্ট পথ তো অনেক, তত দীর্ঘ, যত দীর্ঘ পথ তত হোঁচট, তত এক্সপিরিয়েন্স, তত কিছু। তোমার মানে এত কিছু জানতে পাচ্ছি সত্যি, তাই মানে তোমরা না বলে তো সত্যি আমাদেরও গুগলি করতে হতো। আসলে যেখানে আটকে গেছিলাম সেটা হচ্ছে জানতে ইচ্ছে করছে যাদবপুরে তুমি কি নিয়ে পড়াশোনা করলে তার? কম্পারেটিভ লিটারেচার। আচ্ছা একটু বলো। এবং ওই যে যাদবপুরে গেলুম, আমার বাড়ি থেকে একটু দূরই ছিল, আমি তো হ্যামার স্ট্রিটে থাকতাম, ক্যালকাটা ইউনিভার্সিটির পাশেই ছিল। আমার আসলে রেজাল্ট, বিয়ের রেজাল্ট বেরোতে 6 মাস দেরি হয়। 6 মাস দেরি হয় কারণ আমার পাস কোর্সের খাতা নাকি পাওয়া যাচ্ছিল না, রেজাল্ট উইথ হেল্ড। আচ্ছা আচ্ছা, ফলে আমার ব্যাচ তো বেরিয়ে গেল। এখন আমি যদি তখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি তো ফেলও নই, কিন্তু বলবে তো যে আমি ফেল করেছি একটা বছর, সেইটা ফেলুটা শুনতে আমার ইচ্ছে করেনি কখনো। তখন যাদবপুরে ইংরেজি পড়বো বলেই গিয়েছিলাম, পড়তে গিয়ে ওখানে গিয়ে আমার এর দেখে কম্পারেটিভ পড়তে ইচ্ছে করলো, তো বাড়িকে বললাম, ভাবলে হ্যাঁ পড়ো। আর কম্পারেটিভ লিটারেচারের সঙ্গে তো সব বুদ্ধদেব বসু, উনি ওটা প্রথম করেন, ইন্ট্রোডিউস করেন। ওকে আমি পাইনি, আমাদের সময় ছিলেন ডক্টর নরেশ গুহ, আর নবনীতা দিয়েও তখন ডক্টরেট করতে বিদেশে, কাজে নবনীতাদির কাছে আমি পড়তে পাইনি। কিন্তু আমাদের ডক্টর নরেশ গুহ হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, প্রণবেন্দু দাশগুপ্ত ছিলেন। এবং এখানে প্রসঙ্গত বলে রাখি, প্রণবেন্দু দাশগুপ্ত তখন দেশে কাল সন্ধ্যা, বুদ্ধদেবের এই লেখাগুলো বেরোতো, উনি কিন্তু ওটা আমাদের রিডিং ড্রামা, যেটাকে মানে পরে তো ধরো শ্রুতি নাটক একটা অন্য জিনিস, কিন্তু সেই হিসেবে উনি আমাদেরগুলো আমাদের ক্লাসে করাতেন। আচ্ছা, কাজে সেটার সঙ্গে আমার এখনকার যে কাজ সেটার একটা যোগ আছে। আর যাদবপুর না একটা বিশ্ব সাহিত্য, শুধু আমি বলবো না, একটা বিশ্বের দিকে চোখ খুলে দিয়েছিল। আচ্ছা, মানে প্রফেসরদের সঙ্গে ওখানে একটা অন্যরকম সম্পর্ক ছিল, দাদা বলে ডাকা একটা ছিল, আর একটা অদ্ভুত দূরত্ব, মানে দাসপাড়ার নো ফার্দার, কিন্তু একটা নৈকট্যও ছিল। আচ্ছা।
এবং ওখানে সিঁড়ি দিয়ে নামছি। একটা গল্প বলি, আমাদের যেদিন ফাইনাল পরীক্ষা, আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের ইনভিজিলেশনে আছেন শঙ্খ ঘোষ, চিত্তরঞ্জন ঘোষ, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, হিমানী বন্দ্যোপাধ্যায়, প্রণবেন্দু দাশগুপ্ত। আমরা লিখবো না ওদের দেখবো, এবং ওরা যে কি খারাপ লোক, মানে একটা স্টেজ খারাপ না, ওরা হাসাহাসি করে আড্ডা মারবে না, আমাদের তখন লিখতে হবে। আমার তো মনে হচ্ছে কেন কি কথা বলছি শুনতে পাচ্ছি না। এবং ওরা তো ছোটবেলায় বন্ধু, তো মানে বুঝতে পারছি যে লেগ পুলিং টেগ পুলিংও হচ্ছে, ওই সবই দেখবো না লিখবো, বলো এটা খারাপ না? একদমই তাই, সত্যি তাই। যাদবপুরে এই সমস্ত ব্যাপারটা। আর কি কি মানে করেছো? সিনেমা? না, আমার এইটা এখন সন্ধেবেলায় যখন যাদবপুরের কোনো এতে অডিটোরিয়ামে আমি অভিনয় করতে বা কোনো মিটিং অ্যাটেন্ড করতে যাই, আমার ভীষণ দুঃখ হয় যে আমি আসল যাদবপুরটা জানি না। কারণ আমি তো দূরে থাকতাম, সন্ধেবেলা বাড়ি ফিরে গিয়েছি, ওই যে একটা চমৎকার হাওয়া দেয়, ছেলেমেয়েরা একসঙ্গে মিলে কত কি কাজ করে, আড্ডা মারে, ওইটা আমি পাইনি। ওটা রিজু পেয়েছে, আমাদের ছেলে পেয়েছে, ও যাদবপুরে, আমি ওইটা পাইনি বলে এখন আমার দুঃখ হয়। আর আর কি কি করেছে যাদবপুরের? যাদবপুরে ওই আমাদের পড়াশুনোই করেছে, খুব তো গোল্লা ছাত্রী ছিলাম না, আবার ভীষণ একটা উজ্জ্বলও ছিলাম না, মধ্যমানেরই ছিলাম, কিন্তু ফাঁকিবাজিটা করিনি। আর তখন দক্ষিণ কলকাতাটা চিনেছি, কোনো কিছু কিন্তু বৃথা যায় না। আমি যে কারণে খুব ঘাড় স্কটিশ চার্চটা শুধু তোমার ভালো লাগেনি? স্কটিশ চার্চ মানে আমি একদম বন্দি ছিলাম। আচ্ছা, এটা করবে না, ওটা করবে না, ওর দিকে তাকাবে না, ও বাবা। সে কিন্তু আমি ভালোবেসেই করেছি, না যে কেউ আমাকে ফোর্স করেছে, কিন্তু পরে বুদ্ধি পাকা হয়ে যাদবপুরে গিয়ে তখন মনে হয়েছে? যাদবপুরে গিয়ে না, তা মানে ভালো লাগছিল না বলেই তো বিচ্ছিন্নতা আসে। পরে আমার মনে হয়েছে পুরো জীবনটাকে যখন আমি বসে দেখি, তখন একটা জীবনে তো অনেক গল্প, অনেক দোল, অনেক পুজো, একদম অনেক বড়দিন, এসব আসে, কিন্তু তার মধ্যে এলিমিনেশনটাও তো মানুষ শিখে যায়, কোনটা ঠিক নয়, কোনটা নিয়ে ভাববো না। আর কখনোই এটা তুমি ছোট তাও বলি, নিশ্চয়ই তুমি জানো, যে ভাবনা তোমাকে নিভিয়ে দেয় সে ভাবনা ভেবো না। দারুণ কথা, যে ভাবনা নিভিয়ে দেয় সেটা ভাবা উচিত। সেটা তোমার গলায় ছাপ ফেলে, সেটা তোমার মনে ছাপ ফেলে, সেটা তোমার এগোনোটা বন্ধ করে দেয়। একদম, এটা থেকে কেটে বেরিয়ে আসাটাই একটা আসল তো যুদ্ধ। আর এখন যে শ্রুতি নাটকটা করি আমরা, সেটাও তো সাহিত্যভিত্তিক, অনেকের লেখা আমরা করি। তার মধ্যে ধরো একটা প্রসঙ্গ আমি আসি, তাহার নামটি রঞ্জনা, এটা নিয়ে আমি বলতে চাই। বিধায়ক ভট্টাচার্যের একটি নাটক আমরা করি, তো সেটি একটা কাল্ট, তৃপ্তি মিত্র, শম্ভু মিত্র করেছেন। এখন কি হয়, আমরা যখন সেটা করতে গেলুম, আমরা এটা এইভাবে করি, ট্রিবিউট টু দেম, যখন আমরা মঞ্চেও করি, আমরা বলেও নিই, মানুষ একটা কাক যখন ডাকে না, সব কাকের কা একরকম, সব গরুর হাম্বা একরকম, কেমন, কিন্তু মানুষই এই ঘরে আমরা যতজন উপস্থিত আছি, প্রত্যেকের গলার স্বর ভিন্ন ভিন্ন, একই কথা প্রত্যেকের কণ্ঠে অন্যভাবে আসে। তার কারণ সে তার বুদ্ধি, মনন, আবেগ এবং স্বর আলাদা বলে সেটা উচ্চারণ করে। কাজে আমি যদি নকলও করতে চাই তৃপ্তি মিত্র, আমি পারবো না। জগন্নাথ যদি শম্ভুবাবুকে নকলও করতে চান, তাহলেও হবে না। আবার কেউ যদি জগন্নাথ বসুর মতো করে কবিতা বলেন বলেই মনে করতে পারেন যে জগন্নাথের ব্রেনগুলো তার গলায় আছে, ওগুলো ভুল কথা। সবাই সবার মতো করে তার বোধ দিয়ে, বুদ্ধি দিয়ে উচ্চারণ করে। তবে আমরা এটা সমস্ত সময় স্বীকার করি। আর যে কোনো এক্সপ্রেশনের আবার একটা অ্যাবসলিউট আছে। আমরা একটা শেষের রাত্রি বলে রবীন্দ্রনাথের ছোট গল্প নাটকে করতাম, তাতে আমি হচ্ছি যতীন, একটি মৃত্যুপথযাত্রী ছেলে, তার মাসি আমি। আচ্ছা, তা সে যখন চলে যাচ্ছে, তখন যে কান্নাটা আমি কাঁদতাম, মানে রাখা গেল না তাকে, তখন তো এত চিকিৎসাও বেরোয়নি, এবং ছেলেটি ওই অমলের মতোই সবসময় ভাবতো যে ওই পাহাড়টায় যাবে, ভালো হয়ে যাবে। তার একটা ছোট্ট বউ ছিল, বউ না বিয়েটাই তো বোঝেনি, বিয়েই বোঝেনি, যেটুকু বুঝেছে তাতে বুঝেছে বর একটু আদর টাদর করবে, বর একটু গয়না টয়না দেবে, কিন্তু এর বর খালি শুয়ে থাকে। সে বরের সঙ্গেও তার দোষ নেই, তার কোনো আত্মীয়তা গড়ে ওঠেনি। এবং মাসি খালি মিথ্যে করে করে বলে যে এই যে খাবারটা করেছে আমি পারি না কিরম করতে, সব তোর মনি করেছে।
এসে এসে প্রবোধ দেয়। তারপরে সে একবার জানতে পারে তার একমাত্র ভাইয়ের বিয়েতে সে বাপের বাড়ি গেছে, এবং সেটা শোনার পর মানে তার তখন শেষ সময় ঘনি এসেছে এবং মনি তখন আসছে। সেই রবীন্দ্রনাথের গান আছে না, ও আমার মন যখন জাগলি না রে, মনটা তো জাগতে হবে। তখন যে বয়সে মেয়েদের বিয়ে হতো মন কি জাগতো? কাজে মনিকে আমরা দোষও দিতে পারি না। আবার এই ছোটো ছেলেটিরও তার তখন একটা ভীষণ মুহূর্ত তৈরি হতো। আমাকে অনেকে জিজ্ঞেস বলেছে তখন যে আমার কি তৃপ্তি মিত্রর মতো লাগে। এটা বোধহয় অ্যাবসলিউট এক্সপ্রেশন যেটা, সেটা কারুরই আলাদা হতে পারে না। মানে পুত্রশোকে কান্নাটা তুমি দেখবে সবারই এক হবে। আমরা একবার জার্মানিতে কোলন শহরে ডয়েচে ভেলেতে একবার আমাদের একটা নাটক করছিলাম আমরা। তখন জগন্নাথ অফিস থেকে ট্রেনিংয়ে গিয়েছিল, তখন কবি সুমন ওখানে চাকরি করে। তা ও তো আমাদের অনেককালের বন্ধু, দেখা হলো। তা ওখানে আমাদের একটা ডয়েচে ভেলেতে নাটক হয়েছিল, বড়ি ও শ্বশুরমশাই, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। সে একদম ফাইটিং। যারা বাংলার জানে না তারা পর্যন্ত জার্মান লোক এরা এমনি করে দরজা দিয়ে পিপ করে জিজ্ঞেস করেছিল ফ্যামিলি ফিউড। মানে বড়বউয়ের ঝগড়ারও কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভাষা নেই না, সবাই বুঝতে পারে, সবাই বুঝতে পারে। আর ওইরকম করে বেশ করবো পারবো না কাকেই বা বলেছি। মাকে নিয়ে লোকে তো এত এত বলেন মা মানেই যেন একটা আলু। আমি বলি দেখো কিন্তু বেশ করবো কাকে বলেছি মা, এখন পারবো না কাকে বলেছি মা। তারপরে একজনই অত্যাচারিত, সেটা বর। এগুলো বলা যায়, তারপরে একসঙ্গে থাকা যায়। তবে সিনেমা দেখতে ভালো লাগে? খুব ভালো লাগে। অনেক একটা সময় তো আমি ফিল্ম ফেস্টিভ্যালে পোকা ছিলাম, দিনে মানে 3টে করে সিনেমাও দেখেছি, এবং মাদার গুজ বলতো আমাকে। আমি বড়দের সিনেমা ছোটদের সিনেমা সব ছেলে মেয়েদের সঙ্গেই দেখতাম। মানে আমার মেয়ে আমার এখানটা ধরা, আর টিল তখন যথেষ্ট বড় হয়েছে, চেষ্টা করতো একটু এরকম করতে, কিন্তু ওর বন্ধুরা আর সব আমাদের বন্ধু যারা ছিল তারা বলতো এই যে মাদার গুজ ইজ কামিং, এতগুলো বাচ্চা নিয়ে। কাজেই খুব ছবি দেখতাম, এখনো দেখি, এখনো ওটিটিতে ছবি ফেস্টিভ্যালে। না, এখন ফিল্ম ফেস্টিভ্যালে যাই কেন যাও না? যাকে এক্সপ্রেশনই বুঝি যাই না। কিন্তু সকাল থেকে রাত অবধি সিনেমা দেখতে? হ্যাঁ, মানে ওই একটা কোনো রকমের ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে আসা, তারপরে রাস্তা তো খাবার দাবারের অভাব। ওখানে তো আমাদের বাংলায় খাবারের অভাব নেই, আর এত স্টল। আর ছোটরা সঙ্গে থাকলে সঙ্গীও যেতে, বড়রা থাকলে একটু অসুবিধা হতে পারে। তোমার সাথে গল্প করতে এই জন্যই খুব ভালো লাগে যে তোমার সঙ্গে বয়সের কোনো তফাৎ পাওয়া যায় না। এত কিছু আমি সত্যিই জানি না, সেইগুলো যে আমি জানতে পারছি এবং আমার দর্শকদের যে জানাতে পারছি, সত্যি খুব ভালো লাগছে। এইগুলো জানিস তো, বড়দের ছবি, বড় আমাদের বাড়িতে যেমন বড়দের বই ছিল, মশার কামড় খেয়ে ছাতে বসে কত অজানারে পড়েছিলাম শঙ্করের। তারপরে ওই মনুতীর্থ ইংলাদ, সে অবধূত একে কঠিন বাংলা, তারপরে ওই রকম কি করা যাবে, বাড়িতে পড়তে দেবে না। কিন্তু এখন আমি বুঝি এইগুলো না ম্যাচিওর দৃষ্টিকোণে একরকম মানে হয়, ছোটদের এতে একরকম মানে হয়। যে ধরো একটা ভীষণ প্রেমের সিন ছোটবেলায় মনে হচ্ছে অসভ্যতা, বড় হলে সেটা 3 বার পড়ি। কারণ এগুলো যে কেন মা বাবা এত করে, আমি কখনো করি। ফিল্ম ফেস্টিভ্যালের ছবি ছেলেদের ভাবো, ছেলে মেয়েদের সঙ্গে দেখেছি, এক একজন তো এক এক রকম ভাবে ইন্টারপ্রেট করবে। হ্যাঁ, কেমন তাতে আমার খুব প্রেমটা কেন খারাপ হবে বলো তো? মানে এটা তো মুশকিল, মানুষের খুন করাটা খারাপ, কিন্তু ছোট থেকে শেখানো হয় যে প্রেম করাটা খারাপ। তুমি কি বলতে চাও এখনকার প্রজন্মে যারা? না, এখনকার প্রজন্ম খুব স্পর্শকাতর, তারা প্রকাশ করে না, কিন্তু তাদের রক্তপাত হয় না বিচ্ছেদে, তাদের কষ্ট হয় না, আমি বিশ্বাস করি না। আমি খুব কাছ থেকে ছোটদের দেখেছি, তাদের আমাদেরই মতো হয়, তাদের প্রকাশভঙ্গি আলাদা, তাদের স্বাধীনতার ক্ষেত্রটা আলাদা। আমাদের শেখানো হতো যেমনই যাই হোক মেনে নাও, মেনে নাও। এখন আমরাও বলি তোমার একটাই জীবন, তুমি সুন্দর করে কাটাও, যদি তোমার অসুবিধা হয় তুমি চলে এসো, আর তুমি নিজের মতো করে বাঁচো। একদম। আর যদি ভালো লাগে কবিতার প্রতি, শ্রুতি নাটকের প্রতি, তাহলে তো নিশ্চয়ই এসে শিখুক তোমার কাছে। সেটা মানে ন্যাচারালি আমরা তো, এটাও কিন্তু আমার ভাষারই সেবা। হ্যাঁ, আমি যে বেঙ্গলি না করে বাংলা ভাষা শেখাচ্ছি, উচ্চারণ ফুল বলে, ওই যে ABCD EFG, FGর জন্য ফুল বলে, এমন ফুল বলে না, বোকা। ফুল মানে বোকা, ফুল বল, দুটো জোড়া কর, এগুলোরও তো দরকার আছে। একদমই তাই। এবং যতটা পারা যায়, মানে আমারও তাই মনে হয়, আম ওপেন,
বিশ্ব পৃথিবী চলে এলো। এই যদি খাবারের প্লেটেই অন্যরকম হয়, তাতেও তো একটা ওরকম রিজিডিটি আমার নেই, যে আমি বিশেষ করে কোথাও বেড়াতে গেলে আমি তো সেখানকার খাবার খেতে, এইসব ব্যাপারে বেড়াতে যাওয়া কিরকম বলো তো? বেড়াতে যাওয়া এক সময় খুব হয়েছে, মানে আমার প্রফেশন আর আমার বেড়াতে তো ঘুরে ফেলেছো। এই তারপরে কি শ্রুতি নাটক করার পর কি ঘুরতে যেতে? শ্রুতি নাটক থেকে আমাদের ধরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি, 7 বার আমেরিকায় গেছি। একটাই দুঃখ, লন্ডনে আমাদের কোনো শো কখনো হয়নি, কারণ ওইভাবে আমি যে চলে আসি সে একটা করিয়ে দেবো, ওতে আমি নেই। আমি আমার কাজ নিয়ে যাব, সে কাজটার মর্যাদা দিতে হবে, না হলে না হয় নাই বা গেলাম। বিলের দেশটাও তো মাটির। তবে আমার ইউরোপেও গেছি, খুব ভাল লাগে, ইউরোপ বেশি ভাল লাগে। ভালো লেগেছে? ইতিহাস প্রত্যেকটা। ভারতবর্ষের কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে? কলকাতা। এখন সেকেন্ড লাভ গ্রো করছে ব্যাঙ্গালোর, মেয়ে থাকে বলে বেশি যাওয়া হয় বলে। কিন্তু ওখানে তো ঘোরা যায় না কলকাতার মতো খাওয়া দাওয়া। ব্যাঙ্গালোর খুব ভালো খাওয়া, জানতে হবে বুঝলি তো, দক্ষিণী খাবারগুলো কোনটা ঝালে মরে যাবি কিন্তু না খেয়ে পারবি না খাবার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো। আন্ধ্রার খাবারের, আন্ধ্রার মাছ মাংসর কোনো তুলনা নেই। একটু মন থেকে না ছোট ছোট জিনিসগুলো সব হাতিয়ে দিত, যে কারি পাতাটা বাদ দিয়ে দে, ওরা টক দেয় না, ভুল কথা, ঝালে নাচবি, শুকনো লঙ্কা। চলো তোমার সাথে এবার ঝাল ঝাল নয়, এবার একটুখানি গরম গরম ইয়ে করি, সেটা হচ্ছে যে আমরা একটা দ্রুত আগুনের ঝাঁপ মানে র্যাপিড ফায়ার রাউন্ড করি, তো সেটা শুরু করি। তোমার প্রিয় চলচ্চিত্র পরিচালক? সত্যজিৎ রায়। গ্রুপ থিয়েটারে তোমার দেখা সেরা নাটক? খুব মুশকিল, ওয়ান অফ দা, তাই বলি, তখন বিকেল। আচ্ছা, এটা কার নাটক? অসিত মুখোপাধ্যায় করতেন তখন। আচ্ছা, মানে অনেক প্রিয় আছে, তার মধ্যে এটা মনে পড়লো। আচ্ছা, শাড়ির বাইরে অন্য পোশাক কি ভালো লাগে? চুড়িদার। চুড়িদার। আর কিছু না, আমাকে তো আর ভালো লাগবে না, ধ্বংসস্তূপে তো আলো জ্বলবে না, বাজে। এই যে তুমি নিজেকে বললে যে এক্সপ্লোর করা, সুতরাং আমার শাড়ি সব থেকে ভালো লাগে, মানে আমি কমফোর্টেবল। আমি শাড়ি পরে 3 তলা ট্রেনের ওপর আপার বাড়তে উঠতে পারি, পাহাড়ে উঠতে পারি, দৌড়তে পারি। কিন্তু এখন একটু মনে হয় যে কুচিটা গন্ডগোল করছে, শাড়ি পরি, আর নইলে চুড়িদার পরি। আচ্ছা আচ্ছা, এবার যেহেতু খাবার দোকান, তাই আমি তোমাকে খাবারের 3টে নাম বলছি, একটা টেবিলে সাজানো আছে, তোমার কোনটা সব থেকে পছন্দ হবে? আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, আর যেটা তুমি মানে খাচ্ছ এটা একটা গাম্বেরিতি, বাট আরেকটা আছে ভাজা গাম্বেরিতি কবিরাজি। তুমি কোনটা চুজ করবে? এটার সঙ্গেও আমি একটু মালাইকারি ভাব পেয়েছি, তাহলে এটাই যাই। আচ্ছা আচ্ছা, মেয়ে হয়ে জন্মেছ বলে এমন অনেক কাজ তুমি করতে পারোনি কখনো, এটা কখনো মনে হয়েছে? কিছু সময় বেরোতে পারিনি, রাতে বেরোতে পারিনি, মানে সাহস বা অনুমতির চেয়েও হয়তো সেরম সঙ্গী পাইনি, একলা বেরোনোর অসুবিধে থেকেছে, সামাজিক অসুবিধে থেকেছে অনেকটাই, মোটামুটি সেই সব। এখন কি সেটা পরিবর্তন হয়েছে সেটা কিছু, নাকি একই রকম? না, আমি এখন নিজে বেরিয়ে যেতে পারি, উবার একটা ডেকে টুক করে বেরিয়ে যেতে পারি, আমি এখন ফোনেও টাকা দিতে শিখে গেছি। এখন যুগের পরিবর্তন কিছুটা ঘটেছে। আর দুষ্ট লোকেরা তো থাকেই, তখনও ছিল, এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, তখনও ছিল। তখন এত টিভি ছিল না বলে হতো না, জানতে পারতেন। অসভ্য লোকজন চিরকালই আছে যারা ভদ্রভাবে তাকাতে শেখেই। তো আমার এটা মেয়ে মানেই খাদ্যবস্তু, এইসব ভাবার লোকজন তখনও ছিল। মি টু বা এরকম কিছু তুমি ফেস করতে? তো ছিলই, কিন্তু সেগুলো তো বলতে পারা যেত না। এখন বলে। এই প্রসঙ্গে আমার অনেক রকম কথা ভাবনা আছে। আমার যে মিটুটা, আমি সেটাই বলবো যেখানে আমি প্রথম দিনই, আমরা মেয়েরা কিন্তু একটা, তুই স্বীকার করবি কিনা জানি না, পিঠে হাত রাখাতে কি বুঝতে পারি কোন হাত রাখাটা ঠিক বা না ঠিক। আমি 3 দিন হাত রাখতে দেবো কেন, আমি প্রথম দিন চলে আসবো, এটা আমার বিশ্বাস। আমাদের সময় ওরকম ছিল। আমি একটা সাবজেক্ট নিয়ে পড়বো বলে এক অধ্যাপকের কাছে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে, তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি যখন আমাদেরকে প্রণাম করার ব্যাপার আছে না, আমার মাঝে মাঝে মনে হচ্ছে সেটাও তুলে দেওয়া উচিত, কারণ পায়ে হাত দিয়ে তুমি যখন প্রণাম করছো তুমি অনেক বেশি নৈকট্য দিচ্ছ, যে নৈকট্যটা সবাই সুন্দর করে ব্যবহার করতে পারে না, তার থেকে নমস্কার ইজ আ বেটার অপশন। কিন্তু আমাদের তো থাকে পায়ে হাত দিয়ে প্রণাম করা,
সেটার ফলে একটা সুযোগ, সেখানে একজন ভদ্রলোক মানে সেই অধ্যাপক আমার মাথায় হাত না দিয়ে উনি আমার তুই আয় পড়তে বলেছেন, ঠোঁটে হাত দিয়েছিলেন। তাই আমি বাড়ি এসে বাবাকে বলেছিলাম আমি পড়বো না। বাবা বলে কেন, আনন্দ লোকটা ঠিক না। এখন এইটুকু আমার বলার স্বাধীনতা ছিল। এরকম ছোটোখাটো এসব ঘটনা জীবনে ঘটেনি এমন আমাদের মায়েদের জীবনেও ঘটেছে, তবে এখন অনেকটা প্রচার পাচ্ছে এবং আমরা সতর্ক করার চেষ্টা করছি আমাদের ডেফিনেটলি একদম that's far and no further। মেয়েরা ওটা জন্মে শিখে যায় ব্যাড টাচের করতে। এইটা সত্যি, মানে সত্যি কথা। খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে, এবং আমি খুব চিন্তায় ছিলাম যে আমি কিভাবে তোমাকে প্রশ্ন করবো, কারণ তোমরা তো একটা গাছ পাথর নেই বড় মানুষ, তাকে আমি কি করে এইসব প্রশ্ন করবো না। আমার খুব সব থেকে ভালো লাগলো, তোকে তো খুব ভালোবাসি কবে থেকে, তোর সঙ্গে দেখা হলো, তোর এখানে এসেছি বলে আরো কত ভালো ভালো লোকের দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ। অনুষ্ঠানটা শেষ করবো, তার আগে তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে, তো আমরা গিফট রেডি করছি। একটু টেবিলটা সরিয়ে দাও। তোমার জন্য আছে হাটারি গ্রিলসের তরফ থেকে 750 টাকার ভাউচার আছে, লাস্ত্রাদার তরফ থেকে 25% ডিসকাউন্ট ভাউচার, ডেজের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার, আর আবার বৈঠক আমার তরফ থেকে আছে 1000 টাকার একটা ডিসকাউন্ট ভাউচার। বাবা অনেক অনেক। আরেকটা আছে অন্নপূর্ণা স্ন্যাক্সের তরফ থেকে আছে একটা গিফট হ্যাম্পার। স্পেল বাউন্ড। এবার আপনাদের জন্য প্রশ্ন, দর্শকদের জন্য। অবশ্যই কিন্তু এটা মেল করবেন, উত্তরটা একদম কমেন্ট বক্সে লিখবেন না, ওকে? প্রশ্নটা হলো, আজকের অতিথি উর্মিমালা বসু, তিনি একটি নাটকের নাম বলেন যার নাম হচ্ছে তাহার নামটি রঞ্জনা। এটি উর্মিমালা বসু এবং জগন্নাথ বসু, তারা দুজন কাদেরকে ট্রিবিউট করে উপস্থাপনা শুরু করেন, কাদেরকে ট্রিবিউট করেন করে উপস্থাপনা করেন? প্লিজ পাঠান, এবং অনুষ্ঠানটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।